কাবিননামায় সই করার আগে তোর হবু বর সুগার সম্পর্কে সবটা না জেনেই বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাবি? বিয়ের আগে জেনে নে তো তোর হবু বর ঠিক কি করেছে আমার সঙ্গে। সবটা জানার পর ভেবে দেখিস বিয়েটা আদৌ করবি তো। কাবিননামায় যখনই সই করতে যাবে বিয়ের কনে ঠিক তখনই বিয়ের ভরা আসরে কনে মানে তেকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে কনের বোন জিমিনা কতগুলো কাগজ এনে মুখের উপরে ছুঁড়ে দিল। বধূ বেশে থাকা তে সেগুলো মাটি থেকে সযত্নে কুড়িয়ে নিয়ে চোখ বোলাতে লাগলো। ঠিক কি লেখা রয়েছে কাগজে। নিজের ছোট বোনের এরকম আক্রমণাত্মক আচরণে ততটা অবাক হয়নি যতটা অবাক হয়েছে কাগজের লেখাগুলো পড়ে। কাগজগুলো কোনো সাধারণ কাগজ নয়, এগুলো প্রেগন্যান্সির রিপোর্ট, যেটাতে জিমিনার নাম স্পষ্ট অক্ষরে বড় বড় করে লেখা রয়েছে। তে হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে কাগজগুলো হাতে নিয়ে। নিজের বোন কি করে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যাওয়ার মতো ঘৃণ্য কাজ করতে পারে, তাও আবার নিজের হবু বরের সঙ্গে, সেটা ভাবতেই গা শিউরে উঠছে তে। ঠিক একটু আগেই এই কথাগুলো বলেছিল জিমিনা তেকে। কি আপু, অবাক হয়ে যাচ্ছিস তো এসব দেখে, তাই না? অবাক হচ্ছিস, কিন্তু তার আগে এটা তোর ভালো করে জানা দরকার নয় কি যে এই সন্তানের বাবা আর অন্য কেউ নয়, তোর সামনে দাঁড়িয়ে থাকা তোর হবু বর সুগা। উপস্থিত সবার চোখ এবার সুগার দিকে পড়লো। সুগার বাবা কিম নামজুন সুগার সামনে গিয়ে সপাটে দুটো থাপ্পড় মেরে দিল সুগার গালে। সুগা গালে হাত দিয়ে থ মেরে বসে আছে সেই আগের বরের জায়গাতে। নির্লজ্জ ছেলে, এই দিন দেখবার জন্য তোকে মানুষ করেছি আমি, তুই তো আমার মান সম্মান ধুলোয় মিশে দিয়েছিস। আমরা সবাই দেখে শুনে তেকে পছন্দ করেছিলাম তোর জন্য, এমনকি তুই নিজেও তো এই বিয়েতে সাই দিয়েছিলি, তাহলে এখন এসব কেন হচ্ছে? এতই যদি তোর জিমিনের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে তুই তেকে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? তখন বলতে পারলি না তুই জিমিনের সঙ্গে এরকম একটি কাণ্ড করেছিস? এই শিক্ষা দিয়েছিলাম আমি যে বিয়ের আগে একটা মেয়েকে প্রেগনেন্ট করবা, এই এত লোকের সামনে আমাদের সবার নাক কেটে দিলি তুই। শুধু আপনার ছেলে তো নয় কিম নামজুন সাহেব, আমার এই অসভ্য মেয়ের কথা একটিবার বলুন তো। এরকম খারাপ নিকৃষ্ট মেয়ে পৃথিবীতে আর একটাও নেই বোধহয়, যে কিনা নিজের বড় বোনের এরকম ক্ষতি করে। শুধু নিজের বোনেরই নয়, এই অসভ্য মেয়ে তো দেখছি নিজেরও ক্ষতি করেছে। তোরও কি সুগার মতো মুখে কুলু পেটেছিল যে তুই সুগার সন্তানের মা হতে চলেছিস, এটা আমাদের কাউকে বলিসনি? উপরোক্ত কথাগুলো তের বাবা বলল জিমিনার উদ্দেশ্যে। জিমিনা কোনো কথা না বলে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সুগাও কিছু বলল না। আমার বিয়ের দিনে এসব কিছু শুনতে হচ্ছে আমাকে? এতক্ষণ ধরে সব কথা শুনে গেছি, এবার আমার মুখ খোলার সময় এসেছে। এসব কি সত্যি সুগা? যদি সত্যি হয় তাহলে তুমি আমার বোনের সঙ্গে অন্যায় করে ওকে প্রাপ্য সম্মান না দিয়ে কি করে ফিরে যাচ্ছ তুমি? সুগা চুপটি করে রয়েছে, কোনো কিছু না বলে। হঠাৎই সুগার গালে সপাটে দুটো থাপ্পড় পড়ল। সুগা এবার মাথা খানি উঁচু করে তাকিয়ে দেখলো এই চড়টা এবার আমি মেরেছি সুগাকে। আমার কাছ থেকে থাপ্পড় খেয়ে সুগার মুখশ্রী রক্তিম বর্ণের আকার ধারণ করেছে। বোঝাই যাচ্ছে সুগা বেশ রেগে আছে, কিন্তু যা হয়েছে এখন তার বিপরীতে যদি আমাকে কিছু বলে তাহলে উল্টো সবাই ওকে তেড়ে আসবে। সেই মোতাবেক সুগা চুপ করে রয়েছে, কিন্তু আমি চুপ করে রইলাম না। জিমিনার কাছে প্রশ্ন করলাম, জিমিনা, তোর সঙ্গে সুগার সম্পর্ক কত বছরের? নির্লিপ্ত কণ্ঠে জিমিনা উত্তর দিল, আপু, ওর সঙ্গে আমার সম্পর্ক 3 বছরের বেশি। উপস্থিত সবাই কানাঘুষা করতে শুরু করে দিয়েছে। বোন হয়ে বোনের সংসার এভাবে নষ্ট করে দিল। আবার কেউ কেউ বলছে সুগারই সব দোষ, সে কোনো সম্পর্ক থাকা অবস্থায় ছোট বোনকে রেখে বড় বোনকে বিয়ে করতে এলো। জিমিনার বাবা প্রেসারের রোগী, উনি আশেপাশের মানুষের কটু কথা, অপমান, জিমিনার বলা কথা সবকিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলেন। তাৎক্ষণিক বিয়ে বাড়িতে শোরগোল থেমে গিয়ে নিশ্চুপ নেমে আসলো। তে যেন কোনো কথা বলতে পারছে না, বাকশক্তি হারিয়ে ফেলেছে। ধরাধরি করে পার্ক বোগামকে, যেখানে কাবিননামায় সই চলছিল, সেখানে সোফায় নিয়ে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন দেওয়া হলো। কিছুক্ষণের ভেতরেই ডাক্তার এসে দেখে গেল। ডাক্তার বলেছেন যে অতিরিক্ত টেনশনে ওনার প্রেসার বেড়ে গিয়েছিল, যার জন্য অজ্ঞান হয়ে গেছে।
ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে যায়। একটু পরেই পার্ক বোগামের জ্ঞান ফিরে আসে। জিমিনা তার বাবার কাছে যেতে নিলে জিমিনার মা তেলে বেগুনে জ্বলে ওঠে। এই, তুই তের বাবার কাছে একদম যাবি না, তাকে স্পর্শ করবি না। উনি ঠিকই বলেছেন, তুই হলি একটি অসভ্য মেয়ে। তোর জন্যই তোর বাবার এখন এই পরিস্থিতি। তের বাবা ক্ষীণস্বরে বললেন, আহ, আর কথা বাড়িও না, যা হবার হয়ে গিয়েছে। এখন এসব বলে তো আর কোনো লাভ নেই। তার চেয়ে বরং যেসব অতিথিরা এসেছে তাদের খাওয়া দাওয়ার সুবিনকে দাও। আমার শরীরটা ভালো লাগছে না। বিয়ে তো হলো না, কিন্তু ওনারা যাতে ভর পেটে যায়, খালি পেটে যেন কেউ বিয়ে বাড়ি থেকে না যায়। আপনারা সবাই চুপ করুন, এখানে বিয়ে হবে এবং জিমিনার বাচ্চার দায়িত্ব নেবে সুগা। সাথে তের কোনো অসম্মান হতে দেব না আমি। উপস্থিত সবাই এবার থমকে দাঁড়ালো সুগার বাবার কথা। আবারও কানাঘুষা করতে লাগলো সবাই। সুগা তো আর জিমিনাকে বিয়ে করবে না। যদি বিয়ে করতো তাহলে তেকে বিয়ে করতে আসতো না। তাহলে এই অবৈধ বাচ্চা সহ জিমিনাকে কার সাথে বিয়ে দেবে? জট খুললো তিন নামজন। বোগাম সাহেব, আপনি আমার উপর ভরসা করতে পারেন নিশ্চিন্তে। জিমিনার বাচ্চার বাবা যখন সুগা, তখন সুগাই বিয়ে করবে জিমিনাকে। সুগা আর জিমিনার জন্য তের যে এত বড় অপমান অসম্মান হলো, এতে যেমন আপনার মেয়েও দায়, তেমনি আমার ছেলেও দায়। তো আমি এটা এড়াতে পারি না। তের দায়িত্ব আমি নিচ্ছি। আপনি এসব কি বলছেন? অবাক হবেন না ভাবি, বোগাম সাহেবকে আমি ভাই বলেছি, আর ভাইয়ের অসম্মান তো হতে দিতে পারি না বলুন। তাই আপাতত জিমিনার সঙ্গে সুগার বিয়ে হোক, তারপরে বাকিটা বলছি। বিয়েতে বোগাম আর বাধা দিল না। কাজী ডেকে বিয়ে পড়ানো হলো সুগা আর জিমিনা। অপরদিকে তে চুপ করে সবটা দেখছে, কি থেকে কি হয়ে গেল। কিন্তু পরক্ষণেই নিজের বোনের সুখের কথা ভেবে আর মাথা ঘামালো না। একটু আগে তের হাতে থাপ্পড় খেয়ে সুগা রেগে গিয়েছিল। এখন সে জিমিনার সঙ্গে বিয়েতে খুব উৎফুল্ল মনেই বসে আছে। এটা তো সে চেয়েছিল, আর হলো সেটাই। খুশি মনে নিজের মনে মনে বুলে উড়াতে লাগলো, এবার সবটা ঠিক হবে তে ভাবি। তুমি যেটা করেছিলে, যার জন্য এত কিছু হলো, এবার সেই সব কিছু ঠিক হবে। এই সব অপমান থাপ্পড় এবার সব কিছুর ওসুল হবে। আমি তো আমার ভালোবাসার মানুষকে পেয়েছি নিজের করে। এতক্ষণ ধরে যা কিছু সবটা প্ল্যানের একটি অংশ ছিল মাত্র তোমার জন্য। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে তোমার জন্য এই বিয়েতে। মাঝখান দিয়ে যেই অপমান অসম্মান হলাম আমি আর জিমিনা, সেটার ফলও একটু পরেই তুমি বুঝবে। অবশেষে আমার উদ্দেশ্য সফল হলো। যার জন্য এত কিছু হলো, তার নিরে শান্তি ফিরবে তোমাকে পেয়ে। এবার সব অগোছালো জিনিস গুছিয়ে এক হবে। শান্তি আসবে এক অশান্ত মানবের জীবনে, যার জন্য এত কিছু হলো। ওদের বিয়ে তো হয়ে গেছে ভাবি, এবার তের জন্য ছেলে তৈরি, কিছুক্ষণের ভিতরেই আসবে। কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। স্মরণীয় একটা দিন ছিল আজকে, অথচ আমার বোনই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। বাবার মান সম্মান রক্ষা করতে না জানি কার সঙ্গে বিয়ে করতে হবে। এই বিয়ে করা ছাড়াও হয়তো কোনো উপায় নেই, না জানি কি আছে কপালে। আমি মরে গেলেও কিছুতে এই ছেলেকে বিয়ে করতে পারবো না মা। হইচইপূর্ণ পরিবেশ নিমিষে স্তব্ধতা গ্রাস করলো তের বলা কথাগুলো শুনে। প্রত্যেকের দৃষ্টি নিবদ্ধ তের দিকে। সবার মুখশ্রী এখন আগ্রহপূর্ণ হয়ে রয়েছে কানায় কানায়। সবার একই প্রশ্ন, কেন তে বিয়ে আটকাতে চাইছে? কিছুক্ষণ আগের ঘটনা। আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছোট ছেলে করা ভুলের খেসারত সে দিয়েছে, কিন্তু তার জন্য তের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। এই ছবিটা দেখুন, এটা আমার বড় ছেলে জাঙ্কুক। ও বিদেশে থাকে ফ্যামিলি বিজনেস দেখার জন্য। আজকেই দেশে ফিরবে তার ছোট ভাইয়ের বিয়ে দেখার জন্য। অলরেডি রাস্তায় আছে, আমি ওকে বলে দিয়েছি সবটা। ও বাড়িতে না গিয়ে এক্ষুনি এখানে আসবে। সে রাজি হয়েছে, আর পাত্রী পছন্দ করবে না এরূপ কোনো ভয় নেই, কারণ ও আমাকে কথা দিয়েছে ও মেয়ে না দেখেই বিয়ে করবে। তের অশ্রুসিক্ত আখি জোড়াকে স্থির হয় ফোনের স্ক্রিনের পানে। স্ক্রিনে থাকা জাংকুক নামক মানবটিকে দেখে তের কান্নার পরিমাণ যেন আরো দ্রুত গতিতে বেড়ে গেল। এই তো সেই মানুষ যার জন্য কলেজ ছেড়ে অন্য কলেজে যেতে হয়েছিল আমাকে। পুরো একটা বছর নষ্ট হয়েছিল আমার। কিছুক্ষণের জন্য মস্তিষ্কে আঘাত হানে পুরো তিক্ত স্মৃতি। চোখ জোড়া ঘৃণার দৃষ্টি সহকারে ফিরিয়ে নিলাম ফোনের স্ক্রিনে থাকা মানুষটির থেকে। তারপরেই দৃঢ় কণ্ঠ বজায় রেখে সকলের সামনে বিয়েতে বাধা দিলাম। মা, তুই কেনই বিয়ে করতে পারবি না বল আমায়?
জীবনের তো বিয়ে হয়ে গেল, যেখানে তোর বিয়ে হওয়ার কথা ছিল আজকে। তাহলে আর সবচেয়ে বড় কথা হলো, এই বিয়েটা হলে তোরা দুই বোন একসঙ্গে থাকতে পারবি। আর বেআই সাহেবের উপর আমার পুরো আস্থা রয়েছে। আর জাঙ্কু কোনার ছেলে, আশা করি তুই এ বিয়ে করে অসুখী হবি না। কিন্তু মা, তুমি কিসের কিন্তুতে? তোর মা যা বলছে আমারও একই কথা, বিয়েটা করে নে মা। আমি জানি এই সমাজে বিয়ে ভেঙে যাওয়া মেয়ের বেঁচে থাকা কতটা দায়। তুই আর দ্বিমত করিস না, রাজি হয়ে যা বিয়েতে। উপরোক্ত কথাগুলো কর্ণপাত হতেই তে বাবার দিকে তাকালো। বাবার সেই কাকতি ভরা চোখ দুটো দেখে তে আর অমত করতে পারলো না। অবশেষে বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হলো। ইতিমধ্যে জিমিনাকে নিয়ে যাওয়া হয়েছে রুমের ভিতরে সাজগোজের জন্য। আর আমি পুতুলের ন্যায় বসে আছি। কিছুক্ষণ পর কি হবে সেটা ভাবতেই অদ্ভুত অনুভূতি হচ্ছে। কি নিষ্ঠুর নিয়তি, যার থেকে পালানোর জন্য এত কিছু করলাম, সেই আমার সঙ্গে থাকবে আজীবন। কিছুক্ষণের ভিতরেই শুনতে পেলাম বাইরে শোরগোল, বর এসেছে, বর এসেছে। কথাটি শোনা মাত্রই মায়ের নির্দেশ অনুসারে মাথার ঘোমটা টেনে বসে রইলাম কর্ণের স্থানে। এক সময় অনুভব করলাম তিক্ততায় ভরা মানুষটি আমার পাশেই বসে রয়েছে। তের মা ঘোমটাটা বেশ বড় করেই দিয়েছে, যার ফলে তের মুখটা দেখা যাচ্ছে না। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। 3 কবুলের মাধ্যমে জাঙ্কুক আর তের বিয়েটি সম্পন্ন হলো। সকলের মুখে এবার হাসির দেখা মিলল। সবশেষে বর কনেকে একসঙ্গে সোফায় বসানো হলো মিষ্টিমুখ করানোর জন্য। জাঙ্কুক মিষ্টিমুখ করানোর জন্য বউয়ের ঘোমটাটা খুলে মিষ্টি তার মুখের সামনে নিতে হাত থেকে পড়ে গেল। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তের দিকে, অবিশ্বাস্য চোখের চাউনি। তেও তাকিয়ে রয়েছে জাঙ্কুকের দিকে। আর কেউ না বুঝলেও তে ঠিকই বুঝতে পেরেছে জাঙ্কুকের হাত থেকে মিষ্টি পড়ে যাওয়ার কারণ। কিন্তু সে চুপ করে মাথা নিচু করে বসে রইল। সকলের কথা অনুযায়ী জাঙ্কুক আবারও মিষ্টি এনে সযত্নে তেকে খাইয়ে দিল। ওদিকে জিমিনারও সাজগোজ প্রায় শেষ। জিমিনা আর সুগা দুইজন হাসি মুখে সবার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। সব থেকে বেশি উৎফুল্ল লাগছে সুগাকে, অথচ এর জন্যই কিছুক্ষণ আগে দুটি মেয়ের জীবন নিয়ে টানাহেঁচড়া হচ্ছিল। কিম নামজনের কথায় দুই বউকে বিদায়ের বন্দোবস্ত শুরু করা হলো। জিমিনা অশ্রুসিক্ত চোখে তার বাবার পা ধরলে তার বাবা মাথায় হাত রেখে দোয়া করলো, আশ্বস্ত করলো যাই হোক দু বোন একসাথে থেকো। বাবা মাকে জড়িয়ে ধরে দু বোন অনেক কান্না করলো। অবশেষে বিদায়ী পর্ব শেষ হলো। অন্যদিকে জিয়ন মঞ্জিল বধূবরণের আবেশে ছেয়ে গেছে। তার উপরে সব থেকে খুশি হয়েছে জাঙ্কুকের মা। জাঙ্কুক দেশে ফিরেছে, তাও আবার বউ সঙ্গে করে, যে কিনা বিয়ে করবে না বলে পাড়ি জমিয়েছিল বিদেশে। তার বড় ছেলের বিয়ে করেছে শুনে ছোট ছেলের কীর্তির কথা বেমালুম ভুলে গেছে। তার বক্তব্য, খারাপ থেকে যদি ভালো কিছু হয় তাহলে থাক না সেই ভালো। এমনিতেই তার বড় ছেলে তো বিয়ে করবে না বলেই বিদেশ চলে গেছিল। এখন তার ছোট ছেলের জন্য একেবারে বউ নিয়ে ফিরল, এতেই খুশি। একে একে দুই বধূকে বরণ করে নিল নিয়ম কানুন সব মেনে। জিমিনা আর সুগার চোখে মুখে বেশ আনন্দ লক্ষণীয়, যেন এই দিনটার জন্যই দুজনে কত অপেক্ষা করেছে। বোঝাই যাচ্ছে না তাদের বিয়ে কি একটা পরিস্থিতিতে হয়েছে। কিন্তু তে আর জাঙ্কুক চুপ করে বসে রয়েছে, কোনো কথা নেই দুজনের মুখে। সবচেয়ে স্তম্ভিত জাঙ্কুক হয়েছে তেকে তার নিজের বধূরূপে দেখে। পাড়া প্রতিবেশী সবাই এসে দু বউকে দেখে ধন্যি ধন্যি করছে। দুই বই দেখতে যথেষ্ট সুন্দর। ছোট ভাই বিয়ে করতে গিয়ে বড় ভাইও বিয়ে করে এসেছে, এ নিয়ে বেশ কথাও শোনা যাচ্ছে। কিছুক্ষণের ভিতর সবাই বউ দেখা শেষ হয়ে যেতেই সুগা আর জিমিনাকে তাদের রুমে পাঠিয়ে দেওয়া হলো। বধূ বেশে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে ফুলে সজ্জিত খাটের উপরে। এতক্ষণ উনি চুপ করে ছিলেন আশেপাশের মানুষজনের জন্য। না জানি এখন কি হবে আমার সঙ্গে, জানি না কিসের প্রতিশোধ নেবেন আমার উপরে। আমার চিন্তা ভাবনার মাঝখানেই দরজা ঠেলে উনি ভেতরে ঢুকলেন। কিছু শুনতে চাই না আমি তোমার থেকে। আমি জানি বিয়েটা একটি পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। সুগা যদি এরকম কাজ না করতো তো তুমি আজকে আমার ভাইয়ের বউ হতে। আমি চাই না তোমার সঙ্গে আবার দেখা হোক আমার। যাকে ছেড়ে চলে গিয়েছিলাম একেবারের জন্য, ভাগ্য তার কাছেই এনে ফেললো। বিয়ের প্রথম দিন রাত্রে নিজের বরের মুখ থেকে এরকম তুচ্ছ তাচ্ছিল্যের কথা শুনে বেশ কষ্ট হচ্ছে। যতই হোক উনি এখন আমার স্বামী, কিন্তু যা হচ্ছে সে তা কেবল আমার জন্যই হচ্ছে। সে আমি যতই অতীত ভুলে থাকার চেষ্টা করি না কেন,
বর্তমানে আমাকে বারবার অতীত নিয়ে প্রশ্ন ছুড়বে আর আমাকে সেগুলো নিয়ে এগোতে হবে। তাহলে বিয়েটা না করলেই পারতেন। ভুলে যেও না, আমিও তো উৎফুল্ল মনে তোমাকে নিজের স্ত্রী হিসেবে আনিনি। এক প্রকার বাধ্য হয়ে সবটা করতে হয়েছে। তোমার আর আমার রাস্তা তো সেই দিনে আলাদা হয়ে গিয়েছিল। ভাবিনি আবার জোড়া লাগবে। তবে হয়তো আবারও অতীতের পুনরাবৃত্তি হলেও হতে পারে, কিংবা যেই রাস্তাটা আলাদা হয়ে গিয়েছিল সেটা জোড়া লাগলেও লাগতে পারে। সবই সম্ভাবনা খুবই কম। অতীতের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাই খুব বেশি। দেখুন, বিয়েটা যেভাবেই হোক না কেন, আমি এই সম্পর্কটাকে সম্মান করতে চাই। আর বাকি পাঁচটা স্বামী স্ত্রীর মতোই থাকতে চাই। এতে আমি একলা কিছু করতে পারবো না নিশ্চয়ই। আপনাকেও আমার পাশে থাকতে হবে। জানকু কতক্ষণ ভাবলেশীনভাবে থাকলেও তের শেষের কথায় তার চোখ জলজল করে উঠল। সে তের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো যে এ কি সেই আগের তে, এত বদলে গেছে। সম্মান কেন, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি বোঝনি, উল্টো আমাকে। যাই হোক, সেসব কথা বাদ দেওয়াই ভালো। জানি না কি হতে চলেছে সামনে, তবে আমি প্রার্থনা করব যাতে ভালো কিছুই হয়। জাঙ্কুকের কথার পৃষ্ঠে কিছু বলার সুযোগ পেল না তে। খুব করে জানতে ইচ্ছে করছে উনি কি এখনো আমাকে ভালোবাসেন, কিন্তু জিজ্ঞাসা করা হলো না। জল্পনা কল্পনা বাদ দিয়ে ফ্রেশ হয়ে পাশে এসে শুয়ে পড়ো। আমাদের বিয়েটা সিনেমাটিক হলেও আমরা তো মানুষ। ওইসব সিনেমাটিক কাণ্ড কারখানা আমার পছন্দ নয়। আমি চাই সামনে এগোতে। বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে সিনেমার মতো কাণ্ড করবে। যদি পাশে এসে শুতে পারো তো শুয়ে পড়ো, আর না হলে কিছু বলার নেই। জাঙ্কুকের কথা শেষ হতে না হতেই আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম ওনার পাশে। উনি উল্টো দিক ফিরে শুয়ে রয়েছে, আর আমি ওনার উল্টো দিক ফিরে শুয়েছি। দুজনেই নিশ্চুপ, কার মুখে কোনো কথা নেই, কিংবা হাজারো কথা জমে আছে মনের গভীরে, কিন্তু প্রকাশ করার সুযোগ নেই। জাঙ্কুক বরাবরই শান্তিপ্রিয় মানুষ। একাকিত্ব চুপচাপ থাকতেই বেশ পছন্দ তার। সকালবেলা মানুষের কোলাহলে আর ঘুমিয়ে থাকতে পারলো না বিদায় ফ্রেশ হতে চললো ওয়াশরুমে। ওয়াশরুমে যাবার সময় দেখতে পেল তের খুব সুন্দর করে ঘুমোচ্ছে। প্রায় 3 বছর পর এই মানুষটাকে দেখছে, যেন দেখাই শেষ হচ্ছে না। চোখের তৃষ্ণা মিটিয়ে তের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল, যেন তের ঘুম ভেঙে না যায়। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখলাম জাঙ্কুক পাশে নেই। একটু চোখ বোলাতেই দেখলাম ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করছে। আমাকে ঘুম থেকে উঠতে দেখে আমার কাছে এসে বসল। সুপ্রভাত, নতুন সকালের মতো নতুন ভাবে রঙিন হয়ে উঠুক আপনার জীবন। শাড়ি রাখা আছে, রেডি হয়ে নিচে যেতে হবে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলাম শাড়ি পরার জন্য, কিন্তু জাঙ্কুক আগের জায়গায় বসে আছে। আপনি একটু বাইরে যাবেন, আমি শাড়িটা পরতাম। শাড়িটা তো অনেক বড়, ওখানে পরলে ভিজে যাবে, তাই বলছিলাম। ঠিক আছে, আমি বারান্দায় যাচ্ছি। জাঙ্কুক বারান্দায় যেতেই তে শাড়িটার ভাঁজ খুলে দেখলো একদম টুকটুকে গাঢ় গোলাপি রঙের শাড়ি দেওয়া হয়েছে। তে শাড়িটা গায়ে পরে নিয়ে বারান্দায় দেখতে পেল জাঙ্কুক বসে আছে। তে জাঙ্কুকের কাছে যেতেই দেখতে পেল জাঙ্কুক বারান্দায় বসে স্মোক করছে। জাঙ্কুককে স্মোক করতে দেখে আমার চোখ যেন চড়কগাছ। এটা কল্পনার বাইরে ছিল উনি এরকম হলে। আমি ওনার কাছে যেতেই আরো স্পষ্ট করে দেখতে পেলাম নিচে 5-6টি সিগারেট পড়ে রয়েছে। মানে আমার এই শাড়ি পরার সময়টুকু উনি এতগুলো সিগারেট খেয়েছেন। এই বদভ্যাসের কথা আগে তো শুনিনি কখনো। পেছনে তের আচমকা কথা বলার কারণে ভরকে গিয়ে হাত থেকে সিগারেট ফেলে দিল জাঙ্কুক। তুমি এখানে এসেছো কেন? তোমার তো শাড়ি পরা শেষ। হ্যাঁ, সেই জন্যই আপনাকে রুমে আসার জন্য বলতে আসলাম, আর দেখলাম আপনি স্মোক করছেন। এগুলো আগে দেখিনি কখনো, তাহলে আজকে হঠাৎ? হঠাৎ? হ্যাঁ, ভুল বললে, হঠাৎ নয়, এটাই আমার সঙ্গী বলতে পারো। তুমি ছেড়ে গেলেও এটা আমাকে ছেড়ে যায়নি, আমার সঙ্গ দিয়েছে। তুমি কি বুঝতে পারছো আদৌ এই যে তুমি টুকটুকে রঙের শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমাকে ঠিক কতখানি সুন্দর লাগছে, অথচ আমি তোমাকে ছুতে অবধি পারছি না। এটা আমার কাছে কতটা যন্ত্রণাদায়ক। এই যে তুমি কালকে আমার পাশে শুয়েছিলে পুরো রাত, এই রাত নিয়ে আমার কত আশা ছিল, অথচ একটিবারও তোমাকে ছুতে পারা তো দূরের কথা, তোমার সাথে ভালো করে কথাও বলতে পারিনি। এগুলো কি আদৌ বোঝো তুমি? বুঝবে না, কারণ তুমি তো আমাকে ভালোবাসার দূরের কথা কখনো পছন্দও করনি।
যদি এগুলো বুঝতে, তাহলে আজকে তোমার আর আমার মধ্যে এতখানি দূরত্ব, এতখানি দেয়াল তৈরি হতো না। বুঝতে হবে না তোমাকে, তুমি যেমন ছিলে তেমনই থাকো। যদি নিজের মন থেকে কিছু করতে চাও তাহলে সব ঠিক আছে, কিন্তু জোর করে কখনো কিছু হবে না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক দরজাখানি ধাপাস করে প্রচন্ড জোরে শব্দ করে বন্ধ করে চলে গেল। বোঝাই যাচ্ছে ওনার রাগ দরজার উপরে দেখালেন। আমি আসলেই বুঝলাম না ওনার এতটা রেগে যাওয়ার কারণ কি। আমি তো ওনার স্ত্রী, উনি চাইলে আমাকে ছুতে পারেন কিংবা কথাও বলতে পারেন, কিন্তু বলছেন না, সেখানে আমার কি দোষ? সে কেন অতীতটাকে বারবার টেনে আনছেন? চুপচাপ বসে রয়েছে বেডের উপরে, পুরো রুম জুড়ে জাঙ্কুকের ছবি। আমি ছবিগুলো দেখতে লাগলাম। ঠিক তখনই কারো ডাকে পিছন ঘুরে তাকালাম। মা, আমি তোমার আরেকটা মা, তোমার শাশুড়ি মা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই, তবুও বলছি ক্ষমা করে দাও পারলে আমাকে। তবে তুমি ভেবো না, আমার বড় ছেলে জাঙ্কুক তোমার যোগ্য। ও সুগার মতো নয়, ও ঠান্ডা মাথার মানুষ, নিজের মতো থাকতে পছন্দ করে। তুমি একটু ওর সঙ্গে মানিয়ে নিও। তোমাদের দুজনের সহযোগিতায় এই সম্পর্কটা আরো দৃঢ় মজবুত হবে। আশা করি তুমি বুঝেছো আমার কথা। জি, আমি বুঝেছি। তবে আপনি আমার গুরুজন, আমার কাছে আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। কাজগুলো তো সুগা একা করেনি, আমার বোনও সমানভাবে দায়ী। তাই আপনি ক্ষমা চাইবেন না। তাহলে নিচে আসো, একটু পরেই তোমার পরিবারের মানুষজন চলে আসবে। নিচে যেতেই সবাই উৎফুল্ল হয়ে আমার কাছে আসলো। একে একে অনেকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলো। আমি আমার যথাসম্ভব উত্তর দিলাম। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমার চোখ কেবল জাঙ্কুক নামের মানুষটাকেই খুঁজছে। খুঁজে ব্যর্থ হলো, কোথাও তাকে দেখা গেল না। সুগা আর জিমিনা নিচে নেমে এসেছে। তারা দুজন খুব হাসি খুশি সবার সঙ্গে কথা বলছে। সুগা বেশ হেসে হেসে কথা বলছে জিমিনার সঙ্গে, হয়তো ভালোবাসে এই কারণে। কিন্তু সুগা যদি জিমিনাকেই ভালোবাসবে তাহলে আমাকে কেন বিয়ে করতে চেয়েছিল? আর জিমিনাই কেন বিয়ের দিনই সব বলতে আসলো? ও তো আগেও বলতে পারতো সবটা, তাহলে জাঙ্কুকের সঙ্গে আমার বিয়েটা হতো না। এইসব প্রশ্নের উত্তর আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। এত কিছু ভাবনার মধ্যেই আমার চোখ গেল বাবার দিকে। বাবা আসতেই আমি তাকে জাপটে ধরলাম। মনে হচ্ছে যেন কতদিন বাবাকে দেখিনি। জিমিনা বাবার কাছে যেতেই বাবা হাত দিয়ে থামিয়ে দিল। তোমার জন্য কালকে আমার মান সম্মানে টানাটানি হয়েছিল। তুমি অন্য একজনকে ভালোবাসতেই পারো, সেটা অন্যায় নয়, কিন্তু বিয়ের আগে প্রেগনেন্ট হবার মতো ঘৃণ্য কাজ, তার উপরে সেটা নিজের বোনের বিয়ে তিনি সবার সামনে ঘটা করে বলা, এটা নিশ্চয়ই অন্যায়। ভেবো না কাল তোমার মাথায় হাত রেখেছি বলে তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি যে কাজ করেছো তাতে ক্ষমা কোনো মতেই তোমাকে আমি করব না। এটা তের শ্বশুর বাড়ি, তাই এসেছি। লোকজন আছে, সিনক্রেট করবে না, দূরে যাও। জিমিনা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। জিমিনার পিছু পিছু গেল সুগাও। প্লিজ জিমিনা, তুমি কেঁদো না। এই তো শুনলে না, তোমার বাবাই তো বলল ভালোবাসা কোনো অন্যায় নয়। আর আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে আমরা কোনো অন্যায় করিনি। আর যে সত্যিটা সবার চোখের আড়ালে রয়েছে সেটা আর কয়েকদিনই আমাদের সামনে চলে আসবে। তখন দেখবে আমরা যে এত কষ্ট করলাম, সবাই আমাদের এত ভুল হচ্ছে, সেগুলোর পূর্ণতা পাবে। আমার আপুই আমার সবচেয়ে কাছে, তার জন্য মিথ্যা কেন? তুমি যা বলবে আমি তাই করব। শুধু চাই ও একটু ভালো থাকুক। ওর ভালোর জন্যই তো এত কিছু করেছি আমি। চারপাশে অনেক লোকজন, ফুলের বেষ্টনী, তার মাঝখানে তে লাল টুকটুকে গাঢ় গোলাপি রঙের শাড়ি পরে বসে আছে, মাথায় গাজরা ফুল দেয়া, হালকা সাজে তাকে অমায়িক সুন্দর লাগছে। দূর থেকে বিমোহিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল জাঙ্কুক। ইস, যদি কোনো অতীতের ছায়া না থাকতো ওদের জীবনে, তাহলে জাঙ্কুক এক্ষুনি গিয়ে তেকে একবার জড়িয়ে ধরতো। মনের আশা মনে রেখে জাঙ্কুক তের সামনে এসে বসলো। কিছুক্ষণ দুজনে ছবি তুলে তারপরে খাওয়া দাওয়া শেষ করে তের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। গাড়িতে বসে তে আপন মনে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। গাড়ি চলছে তার আপন মনে। গাড়ি থামানোর আওয়াজে ধ্যান ভাঙলো। তে দেখলো বাড়িতে পৌঁছে গেছে। আমাদের পিছনের গাড়িতে জিমিনা আর সুগা আছে। বাড়িতে ঢুকে আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলে রুমের দিকে ঢুকলাম। নিয়ম রক্ষার জন্য এসেছি। তে কালকে সকাল হতেই চলে যাব। কালকে সকালেই চলে যাবেন? একটা দিন অন্তত থাকুন, এখানে থেকে বোর হচ্ছি।
এখন তো সবে বিকেল, তারপরে রাত, তারপর গিয়ে সকাল, অবশেষে তারপরে বাসায় যেতে পারবো। আপনার বোরিং লাগছে তো? বোরিংনেস কাটাতে চান? জাঙ্কুক তের কথা শুনে ভুরু খানিকটা বাঁকিয়ে তের দিকে তাকালো। তো তুমি কি আমাকে এন্টারটেইন করে বোরিংনেস কাটাতে চাচ্ছ? জাঙ্কুকের কথায় চমকে উঠলাম। আমি কি বললাম আর উনি কি বললেন? আমি ওনার কথায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম। এসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে চলুন, আপনাকে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তোমার পিছু ঘুরতে ঘুরতে এই এলাকার গ্রামের সবাই আমাকে চেনে। কিছুই বাদ নেই, কিছুই অজানা নেই। ওনার কথা শুনে বেশন খেলাম। তাৎক্ষণিক নিজেকে সামনে নিয়ে একটু পরে রেডি হয়ে ওনাকে নিয়ে নিচে গেলাম ঘোরার জন্য। যেহেতু উনি বলেছে যে আমাদের গ্রামে সবকিছুই ওনার দেখা, তাই আমি ওনাকে পাশের গ্রামে নিয়ে গেলাম। এখন ধানের সিজন, সব জায়গায় ধানের গন্ধে মোমো করছে। প্রকৃতিটা খুবই সুন্দর আর আমরা দুজন পাশাপাশি হাসছি। আমি একটু আর চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছি আর তার স্নিগ্ধ ভরা মুখখানি দেখছি। এভাবে আর চোখে না তাকিয়ে সামনে থেকে ভালো করে তাকিয়ে দেখতে পারো। আমি তো আর অন্য কারো না, তোমারই স্বামী। ওনার কথা শুনে আমি হঠাৎ ভরকে উঠলাম। লজ্জায় মাথা নিচু করে রাখলাম। এত লজ্জা পেতে হবে না, চলো এখানে একটু বসি। জাঙ্কুকের কথা অনুযায়ী একটা গাছের নিচে ঘাসের উপরে বসলাম। আমার পাশে জাঙ্কুক আর আমাদের দুজনের সামনেই স্নিগ্ধ কোমল সতেজ প্রকৃতি। তুমি কি আমাকে আগের মতোই ভাবোতে? আমি বসেছিলাম, উনি আমার হাত দুটো নিজের হাতের মধ্যে রেখে নিয়ে কথাটি বললেন। না, আগের মতো মনে করি না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। জাঙ্কুকের মুখে হাসি রেখা ফুটে উঠল। এই তো চাই সে। একবার সম্পর্কের পতন ঘটেছিল, আবার না হয় শুরু করা যাক। অন্যদিকে পথের মধ্যে সুগা আর জিমিনের গাড়িটা নষ্ট হয়, ওদের বাড়িতে আসতে একটু দেরি হয়েছে। এসেই ফ্রেশ হয়ে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়ে আগন্তুকের উদ্দেশ্যে। সুগা, আমার খুব ভয় হচ্ছে, এবার যদি উনি আমাদেরকে আরো ভয়ঙ্কর কিছু করতে বলেন তখন কি করব বলো? অলরেডি এসব মিথ্যে প্রেগন্যান্সির কথা বলে আপুর বিয়েটা ভাঙলাম, তারপরে তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে হলো, যেখানে আমি জানি জাঙ্কুক ভাইয়ের সাথে আপুর ঝামেলা আছে। এখন কি বলবে ওই লোকটি আমাদেরকে? জিমিনা, বরাবরের মতোই বলছি, তোমাকে এসব নিয়ে মাথা ঘামিও না। যা হবার তা তো হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, ভাইয়ার পাস্ট সম্পর্কে আমি যা জানি সবটাই বলেছি তোমার। আমার ভাই নিজের চেয়েও তোমার বোনকে বেশি ভালোবাসে, যেটা আমি বুঝেছি। আমরা ওই মহিলার একটা গুটি মাত্র, পুলিশের সাহায্য নিতে পারছি না, দেখছই তো। তুমি তো নিজেই দেখলে পুলিশের সাহায্য নিতে গেছি আর তোমার মায়ের আর টিয়াপুর কি বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। এখন কোনো উপায় নেই আমাদের কাছে, চলো এখান থেকে। জিমিনা আর সুগা হাঁটতে লাগলো সামনে। ওদের বাসা থেকে বেরিয়ে বড় রাস্তা সে আরেকটু দূরে হেঁটে একটি জঙ্গল পড়ে। ওই জঙ্গলের ভিতরে একটি পোড়াবাড়ি আছে, সেখানের উদ্দেশ্যে। ঘন কালো অন্ধকার আচ্ছন্নে ঘেরা বসে আছে একটি মেয়ে, পেছনের দিকে ঘোরা, পরনে শার্ট, মুখে মাস্ক। একটা চেয়ারে বসে আছে সে, তবে সেখানে জিমিনা আর সুগা বসেছে, সেখান থেকে উল্টো দিক থেকে বসে রয়েছে মেয়েটি। তে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে গিয়েছে, এখন আর আমাদের কিছু করতে হবে না তো। এখন থেকে যা করার সব আমিই করব, আর তাও প্রকাশ্যে করব। তোমাদের আর কোনো কাজ করতে হবে না। কিন্তু যদি ভুলেও কিছু বলেছো বাড়িতে, তো তোমার বোনের যে অবস্থা হতে হতেও হয়নি সেটা হবে, বুঝেছো তো? বাড়ির সবাই যেরকম জানে তুমি তোমার বোনের বিয়ে ভেঙেছো নিজের সংসার পাতার জন্য, ঠিক সেই রকমটাই সবাই যেন জানে। একটু বেফাস কিছু যাতে বের না হয়। ঠিক আছে ঠিক আছে, আমরা সব কিছু বুঝতে পেরেছি, কাউকে বলবো না, কোনো কিছুই না। কিন্তু আপনি দয়া করে আর কারো ক্ষতি করবেন না, আমরা কথা দিচ্ছি কেউ কোনোদিন কিছু জানতে পারবে না। মেয়েটির নির্দেশে সুগা আর জিমিনা সেই বাড়ি থেকে বেরিয়ে আসলো, বাসার উদ্দেশ্যে রওনা দিল। সুগা, সবই ঠিক আছে, কিন্তু মেয়েটা কিন্তু স্বাভাবিক গলায় কথা বলেন, দেখলে তো? গলার আওয়াজ কিরকম মোটা মনে হলো, ছেলেদের মতো করে কথা বলার চেষ্টা করছে। ওনার গলার আওয়াজটা যেন আমরা চিনতে না পারি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি বলতো, এর আগে যতবার উনি কথা বলেছে অন্য একজনের সাহায্যে কথা বলেছে, সবকিছু বুঝিয়েছে, কিন্তু মেয়েটা আজকে সরাসরি আমাদের সঙ্গে কথা বলেছে, তাও গলা মোটা করে, যাতে আমরা ধরতে না পারি। জিমিনা, তুমিও তো ভেবো না তো, তুমি কি ভাবছো এমনি এমনি ছেড়ে দেবো ওকে? এখন সবাই আমাদের উপর রেগে আছে,
আমরা যদি সবাইকে সত্যিটা বলি কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে নিজেদের বাঁচানোর জন্য এসব করছি। পরিস্থিতি একটু স্বাভাবিক হতে দাও, তারপরে সবাইকে সবটা বলল। জেমিনাও ধৈর্য ধরলো, কখন সবার সামনে সবটা আসবে আর বাড়ির সবার ঘৃণার দৃষ্টি ওদের উপর থেকে সরবে। আমি আর জাংকুক বসেছিলাম, আমাদের সামনে জেনি এসে দাঁড়ালো। জেনি আমার বেস্ট ফ্রেন্ড, আমার বিয়ের কদিন আগ থেকে ও নিখোঁজ ছিল। ও এখানে একটি বাসা ভাড়া করে থাকে, ওর পরিবার নাকি গ্রামে থাকে। কি রে জেনি, তুই এখানে, তাও আবার এই সময়? তোকে চমকে দিতেই তো এখানে এভাবে আসলাম। ইয়া কি করছিস, সত্যি করে বল। আরে শোন, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখতে পেলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে আসি। জেনিকে দেখতে পেয়ে জাংকুক দূরে সরে গিয়ে দাঁড়ালো। আমি জেনির সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপরে আবার জাংকুকের কাছে গিয়ে দাঁড়ালাম। আবারও পাশাপাশি হাঁটতে লাগলাম দুজনে। আমি ওনার হাতটা আঁকড়ে ধরে হাঁটতে লাগলাম। উনি হাত ধরার সময় আমাকে আট চোখে একবার তাকালেন, ব্যাস। ওনার ওই মাতাল করা চাহনি যথেষ্ট ছিল আমাকে লজ্জা আবৃত করার জন্য। হঠাৎই আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা দেখা দিল। আশ্রয় নেওয়ার জন্য আমরা হাঁটা ধরলাম। কিছু দূর দূরান্ত অবধি কেবল গ্রামের আঁকাবাঁকা রাস্তা, সামনে ফসলের ক্ষেত। বাধ্য হয়ে গাছের নিচে আশ্রয় নিতে হলো। কিন্তু গুরুগম্ভীর প্রকৃতি যেন বলে দিচ্ছে আজ দুজন ব্যক্তির সঙ্গে বৃষ্টিতে সাজবে। ঝুমঝুমিয়ে শুরু হলো বৃষ্টি। হিমশীতল হয়ে গেল সারা শরীর। আচমকাই বৃষ্টির ফোঁটায় হিমশীতল স্পর্শে কাঁপুনি ধরিয়ে দিল গায়ে। কাক ভেজা হয়ে তে আর জানতো বেকুবের মতোই সেই অর্ধরাস্তায় দাঁড়িয়ে থেকে বৃষ্টি উপভোগ করতে লাগলো দুজনে। জাংকুক বৃষ্টিতে ভেজা পছন্দ করে না বিধায় সে পৌঁছে গেল সেই গাছের নিচে। সেখান থেকেই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তের দিকে। এদিকে তে বৃষ্টি বিলাস করতেই ব্যস্ত, তার কোনোই খেয়াল নেই যে তার দিকে তাকিয়ে রয়েছে অন্য দুই জোড়া চোখ। জাংকুক বিমোহিত দৃষ্টি নিয়ে তাকিয়েছে তার প্রেয়সীর দিকে। প্রেয়সীও নয় ঠিক, সে হচ্ছে অপ্রিয় প্রেয়সী। যে প্রেয়সী প্রিয় হতে গিয়েও সময়ের ব্যবধানে আজকে অপ্রিয় প্রেয়সী হয়ে গিয়েছে। জাংকুকের সজল দৃষ্টি গিয়ে নিক্ষেপ হলো রাস্তার অন্যদিকে কয়েকটি মধ্যবয়স্ক লোকের দিকে। বোধহয় ক্ষেতের কাজ করছিল, হঠাৎ বৃষ্টি আসায় নিরে ফিরছে। আর সেই একই রাস্তায় তে চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। তার পেছনে যে মানুষ আসছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। জাংকুক তের দিকে চোখ বোলাতে লাগলো তার কাক ভেজা শরীর দেখতে। কিন্তু অন্য পুরুষ তের দিকে বেশ ভালো নজরে তাকাবে না সেটা নিশ্চয়ই সে জানে। তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে রাস্তার পাশ থেকে তের হাত ধরে টেনে নিয়ে সেই গাছের নিচে হেঁচকা টান দিয়ে তেকে নিজের বুকের মধ্যে করে নিল। লোকগুলো আর চোখে ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে নিজেদের গন্তব্যে চলে গেল। জাংকুকের বুকের মধ্যে মিশে আছে তে। এতটা কাছে প্রথম স্পর্শ তে। এক অদ্ভুত অনুভূতির সম্মুখীন হচ্ছে তে জাংকুকের স্পর্শ পেয়ে। মনে হচ্ছে এই ক্ষণটায় স্তব্ধ হোক, সময় যেন না কাটে। লোকগুলো চলে যেতেই তেকে নিজের বুক থেকে সরালো। সরি, ওই লোকগুলোকে তুমি দেখতে পাওনি, আর এই ভেজা অবস্থায় দেখলে নিশ্চয়ই তোমার দিকে খুব ভালোভাবে তাকাতো না বলে এমনটা করলাম। মনের মধ্যে দুষ্ট বুদ্ধি উদয় হলো। ওনাকে জ্বালাতে পাল্টা প্রশ্ন করলাম, আমার দিকে তাকালে আপনার, আমি তো আর আপনার প্রেয়সী নয়, বলুন। প্রেয়সী নয়, তুমি আমার অপ্রিয় প্রেয়সী। যে প্রেয়সী প্রিয় হতে গিয়েও অপ্রিয় হয়ে গেল। জাংকুকের কথা কানে যেতেই তে ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি নিমিষেই উধাও হয়ে গেল। তৎক্ষণাৎ অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। সত্যিই তো আমি ওনার অপ্রিয় প্রেয়সীই বটে। প্রিয় ছিলাম, যেটা নিজের হাতেই নষ্ট করেছি আমি। 5 মিনিট ওয়েট করো, এই গাছের নিচে থাকবে, ভুলেও রাস্তায় আসবে না। জাংকুক আমাকে কিছু বলতে না দিয়ে রাস্তায় ছুট লাগালো। আমি বুঝতে পারলাম না এভাবে বৃষ্টির ভিতর দিয়ে উনি কোথায় ছুটলেন। দৃষ্টি খানিকটা বড় করে দেখলাম উনি দৌড়ে কোথায় যেন যাচ্ছে। গাছপালার ভিড়ে আর বোধগম্য হলো না উনি ঠিক কোথায় গেল, তবে বড় রাস্তার দিকেই গেলেন। বৃষ্টি ঝুমঝুমিয়ে পড়ছে বিদায় লোকজন কেউ বাহিরে নেই। একদিকে ভালোই হয়েছে, নতুবা লোকজন আমাকে এই ভেজা অবস্থায় দেখলে সেটা ভালো হতো না। আমার এই 7-5 ভাবার মধ্যে দিয়ে জাংকুক এসে হাজির হলো আমার সামনে। হাঁপাতে লাগলো। বোঝাই যাচ্ছে এই বৃষ্টির মধ্যে গ্রামের পিছলা রাস্তায় দৌড়েছে, সেটা ঠিক কতটা কষ্টকর। এই, আপনি কি নিজের জন্য কোনো যত্ন নেই নাকি? এই বৃষ্টির ভিতর আপনি যে দৌড়ে লাগালেন, যদি পিছলে পড়ে যেতেন?
পড়তাম না, বড় রাস্তার দিকে বেশ পিছলা নয়। এই নাও, এটা পড়ে নাও। শরীর যে ভিজে চুপচুপ হয়ে গেছে। এভাবে এতখানি রাস্তা পার করে বাড়িতে যাওয়া সম্ভব নয়। এতক্ষণ খেয়াল না করলেও এবার বেশ করেই দেখলাম ওনার হাতে একটা পলিথিন আছে। এই পলিথিনে করে কি এনেছেন? আর কি করব আমি? আমি তো জামা কাপড় পরেই আছি। আর আপনি কোথায় গেলেন? উফ, বাজে বকা বন্ধ করো তুমি। হ্যাঁ, তুমি জামা কাপড় পরেছো তো। সাদা ত্রিভুজের ভিতরে যে লাল আছে সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। বৃষ্টিতে ভিজে তোর শরীরে জামা কাপড় একেবারে লেপ্টে আছে, তাই তোমার লাল সাদা স্পষ্টই বোঝা যাচ্ছে। আর কোনো প্রশ্ন? জাঙ্কুকের কথা শেষ হতেই লজ্জায় মরে যাচ্ছে। হে মাটি, তুমি ফাঁক হও, আমি পাতালে চলে যাই। ভাবা যায় এতটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমাকে। এখন মনে হচ্ছে কোন দুঃখে বৃষ্টিতে ভিজতে গেলাম, আর আমি এবার কি করে এই বৃষ্টিতে হুড়মুড়িয়ে চলে আসলাম। এবার বেশ ভালোই বুঝতে পারছি জাঙ্কুক কেন ওই লোকগুলোকে দেখে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিল। লজ্জাবতী লতা না হয়ে লজ্জা নিবারণ করে এই প্যাকেটটা হাতে নেন। ওই দোকান থেকে কষ্ট করে একটি বোরকা আর হিজাব এনেছি তোমার জন্য। ওনার কথা শেষ হতে না হতেই আমি পাল্টা কথা বললাম। আমাকে বলে যেতে পারতেন, আমি তো আপনার জন্য চিন্তা করছিলাম। অত চিন্তা করতে হবে না, এখন তাড়াতাড়ি বোরকাটা পরে চলো, বৃষ্টি কমে আসছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এরপরে আমরা একটি অটো ধরে বাসায় ফিরলাম। জাঙ্কুক বেচারা ভেজা শার্ট প্যান্টে থাকার কারণে সন্ধ্যা থেকে বারবার হাঁচি দিচ্ছে। রাতের খাবার খেয়ে উনি রুমে এসে তড়িঘড়ি করে শুয়ে পড়েছেন। বোধহয় শরীরটা ভালো লাগছে না। দোষ তো আমারই, আমি তো ওনাকে ঘুরতে নিয়ে গেছিলাম। কিন্তু এখন এগুলো ভাবলে চলবে না, ওনার খেয়াল রাখতে হবে। ওষুধগুলো খেয়ে নিন, আশা করি আপনার ঠান্ডা একটু কমবে। আচ্ছা তে, জিমিন তো তোমার আপন ছোট বোন। ওর সুগার সঙ্গে সম্পর্ক ছিল 3 বছরের, আর তুমি কিছুই টের পাওনি? টের পাইনি বললে ভুল হবে। ও বলেছিল ও বলবে কার সাথে সম্পর্ক করে বা কি বিস্তারিত। আমিও আর অতটা ঘাটাইনি। এত কাণ্ড করবে কে জানতো? ওর কাণ্ডের ফলে আমরা আজ এখানে। নিউতির খেলা দেখালো যে তুমি আমাকে চাইতে না, আমাকে দেখে বিরক্ত হতে, দূরে দূরে থাকতে। সেই আমার সঙ্গে তোমাকে থাকতে হবে সারা জীবন, যদি তুমি চাও। হ্যাঁ, আমি চাই থাকতে। বিয়েটা ছেলে খেলা নয় যে খেলা করব। পবিত্র বন্ধনে যখন আবদ্ধ হয়েছি তখন সেটার মর্যাদা আমি রাখবো। জাঙ্কুকের চোখের দৃষ্টি তুখর হলো। তার অবচেতন মনে কেবল একটাই প্রশ্ন বেজে চলেছে, তাদের অতীত কি তাদেরকে সুখী থাকতে দেবে আদৌ, নাকি অতীতের ছাপ বর্তমানেও পড়বে? ভাবতে লাগলো সেই কালো অতীতের দুজনের কথা, যেখান থেকে তাদের পথ আলাদা হয়ে গিয়েছিল। সকাল থেকে জাঙ্কুকের মনটা কেমন যেন করছিল, কিছুই ভালো লাগছিল না। তাই ভাবলো গাড়ি নিয়ে একটু বেরিয়ে আসা যাক, বাইরে বের হলে হয়তোবা মনটা একটু ভালো হবে। তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু পথের মধ্যেই তার গাড়িটি নষ্ট হয়ে গেল। কোনো উপায়ন্ত না পেয়ে গাড়িতে হেলাম দিয়ে ফোন টিপছে। মন ভালো করতে এসে মেজাজটাই গরম হয়ে গেল। হঠাৎই জাঙ্কুকের কানে এলো কোনো রমণীর হাসির শব্দ। মাথা তুলে তাকালো সেই দিকে। মেয়েটির পরনে লাল রঙের থ্রি পিস, মাথায় একটুখানি ঘোমটা দেওয়া। প্রকৃতির স্নিগ্ধ বাতাস সেই ওড়নাটুকু মাথা থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে বারংবার। মেয়েটি নিজের হাত দিয়ে সযত্নে আবার ওড়নাটুকু মাথায় টেনে দিয়ে বান্ধবীদের সঙ্গে কথা বলতে বলতে জাঙ্কুকের পাশ দিয়ে চলে যায়। সেই মেয়েটির মুখের হাসি দেখে জাঙ্কুকের ব্যথিত মনেও কখন যে হাসি রেখা ফুটে উঠেছে তা সে নিজেও বুঝতে পারল না। মেয়েটির হাতের বইপত্র ছিল, পাশেই কলেজ। জাঙ্কুকের বুঝতে বাকি রইল না যে মেয়েটি কলেজে পড়ে। নিজের মনের মধ্যে থাকা মন খারাপ নিমিষেই ভ্যানিশ হয়ে গিয়ে সেই মেয়ের দিকে তাকিয়ে পিছু পিছু হাঁটা ধরলো ফুরফুরে মেজাজে। তারপর থেকে প্রতিদিন সেই কলেজের সামনে দাঁড়িয়ে সেই মেয়েটিকে দেখা যেন নিত্যদিনের এক কাজ হয়ে গেল। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর যখন সেই মেয়েটির চেহারা ভেসে উঠত সামনে, তখন জাঙ্কুকের মুখে হাসি ফুটতো। এমন করতে করতে প্রায় সপ্তাহখানেক চলতে লাগলো। জাঙ্কুকও দাঁড়িয়ে থাকতো একই জায়গায়, সে মেয়েটিকে দেখবে, কিন্তু মেয়েটি যেন তার চোখেই পড়ে না। সপ্তাহখানেক পর একদিন সেই মেয়েটি কলেজে এসেছিল তার বান্ধবীকে ছাড়া। বাড়ি ফেরার পথে হঠাৎই বৃষ্টি শুরু হলো। তাৎক্ষণিক গাড়ি থেকে ছাতা নামিয়ে এনে মেয়েটির মাথার উপরে ধরে। এই ছাতাটি নিন ম্যাডাম, বৃষ্টিতে তো ভিজে যাবেন। আমি আপনাকে চিনি না, অথচ আপনার থেকে ছাতা নেব কেন? অপরিচিত তো থেকেই চেনা হয়ে যাবে, পরিচিত হতে তো আর সময় লাগে না।
এখন ছাতাটা নি, না হলে ভিজে যাবেন। মেয়েটি কিছুক্ষণ ভাবলো। তখনও জাঙ্কুক মেয়েটির মাথার নিচে ছাতি ধরে রেখেছে। এখন কলেজ থেকে বাসায় যেতে হলে বৃষ্টিতে পুরো ভিজে যাবে। তখন মেয়েটি ভাবলো ছাতিটা নেওয়াই মনে হয় ঠিক হবে। তাই ছাতিটা নিয়ে মুচকি হাসি দিয়ে বলল, এই ছাতার মালিককে কিভাবে খুঁজে পাবো ছাতা দিতে? সে তোমার চারপাশেই থাকবে, তুমি কেবল খুঁজে নিও, তোমার দু চোখ ঘুরিও। মেয়েটি চলে গেল সেই জায়গা থেকে। পরের দিন আবার কলেজে আসার সময় সেই ছাতিটি নিয়ে আসলো সঙ্গে করে। ছাতার মালিককেও দেখতে পেল। এভাবে প্রতিদিন সেই ছাতার মালিকের সঙ্গে তার দেখা হতো। মেয়েটি বুঝতে পারতো জাঙ্কুক হয়তো তাকে পছন্দ করে, কিন্তু জাঙ্কুকের জায়গায় অন্য কোনো ছেলে হলে নির্ঘাত এতদিনে ভালোবাসি বলে ফেলতো, কানের পোকা নাড়িয়ে দিত। কিন্তু জাঙ্কুক সেটা করেনি বিদায় হয়তো জাঙ্কুকের প্রতি একটু একটু ভালো লাগা তৈরি হয়েছে মেয়েটি। আর সেই মেয়েটিই হলো তে। তে তখন সবে কলেজে উঠেছিল, আর সেই কলেজের রোডে জাঙ্কুকের প্রথম দেখা। এভাবেই প্রতিদিন জাঙ্কুক একটুখানি তাকিয়ে দেখতো তেকে। দু চোখে চোখাচোখি হতো, ঠোঁটের কোণে ফুটে উঠতো মুচকি হাসি। এরকম করে আস্তে আস্তে একদিন জাঙ্কুকের সঙ্গে তের বন্ধুত্ব হয়ে ওঠে। মাঝে মাঝে একটু একটু কথাও হতো জাঙ্কুক আর তের। তের কাছে সেই বন্ধুত্বটা থাকলেও জাঙ্কুকের দিক থেকে সেটা বন্ধুত্বের সম্পর্ক ছিল না। জাঙ্কুকের চাচাতো ভাইও সেম কলেজে পড়াশোনা করত। বললে ভুল হবে, বেচারা মাধ্যমিকে দুবার ফেল করে তবেই কলেজে মুখ দেখেছিল। পড়ালেখায় টান ছিল না, তবুও মা বাবা চেয়েছিল উচ্চ মাধ্যমিক অবধি পড়ুক। সেই চাচাতো ভাইয়ের সঙ্গে কলেজে যেত, দরকারে সেই সূত্র ধরে তের সঙ্গে জাঙ্কুকের বন্ধুত্বটাও জমে ওঠে। কলেজের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম উপলক্ষে তে সেদিন শাড়ি আর হিজাব পরে কলেজে এসেছিল। পুরো 6 মাস তেকে আড়াল থেকে দেখে জাঙ্কুক সিদ্ধান্ত নেয় আজকে মনের কথা তেকে বলবে। পরিবার থেকেও মা বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে। জাঙ্কুক কাজের অজুহাত দিয়ে এতদিন বিয়ে পিছিয়েছে, কিন্তু এখন আর কোনো অজুহাত নয়, তার ভালোবাসার সঙ্গে সে সারা জীবন থাকতে চায়। আজকে এই সবটা জাঙ্কুক খুলে বলবে তেকে। সেই মতোই নিজেকে প্রস্তুত করে আসে জাঙ্কুক কলেজে। নিচে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোথাও দেখতে পায় না তেকে। আরো অপেক্ষা করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখনই জাঙ্কুকের চাচাতো ভাই ফোন করে বলে উপরে একটি ফাঁকা রুমে যেতে, ও সেখানে আছে, তার ভীষণ দরকার। জাঙ্কুক সেই ফাঁকা ক্লাসরুমে, কিন্তু তার ভাইকে কোথাও দেখতে পায় না। সে রুমের ভিতরেই অপেক্ষা করতে থাকে। বসে না থেকে আরো একবার প্রস্তুতি নিয়ে ফেলে ঠিক কিভাবে তেকে মানানো যাবে, তার ভালোবাসার কথা বলা যাবে। ওদিকে বান্ধবীদের সঙ্গে প্রচুর হই হুল্লোড়ে এক পর্যায়ে মুখে রং লাগায় তে হিজাবটা প্রায় খুলেই আসছিল। তখনই সে হিজাব ঠিক করার জন্য ওয়াশরুমে যায়। সেখানে কয়েকটা ছেলেকে দেখে তড়িঘড়ি করে ক্লাসে যাবার সময় পায়ে হোঁচট খাওয়ার ফলে শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে যায়। উপায়ন্তর না পেয়ে তে নিচের ক্লাসে যাবার আগে ফাঁকা ক্লাসরুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। সেই রুমেই ছিল জাঙ্কুক। তে জলদি করে দরজা বন্ধ করার ফলে জাঙ্কুককে দেখতে পায়নি। দরজা বন্ধ করার শব্দে জাঙ্কুক ঘুরে তাকাতেই তেকে দেখতে পায়। এলোমেলো শাড়ির কুচি আর হিজাব পরা অবস্থায় তেকে দেখে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে কতক্ষণ নিজের প্রিয়সীর দিকে। ওদিকে তে জাঙ্কুককে দেখে বেশ ভড়কে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। মনের মধ্যে উকি দিচ্ছে যদি খারাপ কিছু হয়। সেই ভাবনার প্রয়াস ঘটিয়ে তে দরজা খোলার সময় জাঙ্কুক তের হাত ধরে বসলো। এতে তে ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। ভয় পেও না প্লিজ, আমার কথাটা শোনো একবার। আমি কিছু শুনবো না, পরে শুনবো, এখন আমাকে যেতে দিন। তে অনেক হয়েছে লুকোচুরি, আর নয়। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এই 6 মাসে আমি এমনি এমনি তোমার কলেজের পাশে দাঁড়াতাম না। শুধু তোমাকে এক পলক দেখার জন্যই আমি দাঁড়িয়ে থাকতাম। তোমাকে দেখে আমার মনের কোণে হাসি ফুটে উঠত, সকল মন খারাপ নিমিষেই দূর হয়ে যেত। এতদিনে একটু একটু করে তোমার প্রতি জন্মানো অনুভূতিগুলোর নাম হয়তো ভালোবাসা। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি তে। তুমি আমার প্রেয়সী, সারা জীবনের সঙ্গী। কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। তুমি কি আমাকে ভালোবাসো? আপনার উত্তর আমি পরে দিচ্ছি, কিন্তু আগে আমাকে যেতে দিন প্লিজ, আমার হাতটা ছাড়ুন। জাঙ্কুক বুঝতে পারে তে ভয় পাচ্ছে। সে তেকে চলে যেতে বলে। হাত ছেড়ে দেয় তে। দরজা খুলতেই দেখে বাইরে থেকে বন্ধ করা দরজা। তে ঘাবড়ে যায়, হঠাৎ করে দরজা বন্ধ করলো কে?
এই বদ্ধ রুমে ভিতরে শুধু জাঙ্কু কাটতে ভয় আরো বেড়ে যাচ্ছে ক্রমশ। তে চিৎকার করতে লাগলো দরজা খুলে দেওয়ার জন্য। ওদিকে এক টিচার খুঁজছে তেকে। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজে না পেয়ে তের ক্লাসমেটদের নিয়ে সেই ফাঁকা বদ্ধ রুমের কাছে যেতে সবাই শুনতে পায় তের চিৎকার, আমাকে সাহায্য করুন, কেউ আছো? আমার দরজাটা খুলে দাও প্লিজ, আমি এখানে আটকা পড়ে গেছি, আমাকে সাহায্য করো, আমার খুব ভয় করছে। জাংকুক নীরব দর্শকের মতো চেয়ে আছে তের পানে। সেও বুঝে উঠতে পারছে না দরজাটা বন্ধ করলো কে। ইতিমধ্যে সবাই পৌঁছে গেছে সেই রুমের সামনে। তের চিৎকার শুনে জেনি এসে দরজা খুলতেই তে জেনিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। উপস্থিত সবাই এলোমেলো অবস্থা আর কান্না, তার উপরে বন্ধ রুমের ভিতরে জাংকুককে দেখে তাদের মনের ধারণা করে নিয়েছে কি হয়েছে। এই ছেলেটি কি তোমার সঙ্গে উল্টাপাল্টা কোনো কাজ করার চেষ্টা করেছিল তে? তুমি এমন অগোছালো কেন? কি হয়েছে আমাদের খুলে বলো। নিশ্চয়ই কিছু খারাপ করতে চেয়েছে তোমার সঙ্গে এই ছেলেটি। এই ছেলে, তুমি কেমন চরিত্রহীন লম্পট ছেলে, বদ্ধরুমে একটি মেয়ের সুযোগ নিচ্ছ। পরিবারের কোনো শিক্ষা নেই তোমার। স্যার, আপনারা ভুল বুঝছেন, আমি তো শুধু তেকে। স্যার, একে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা মজা বুঝিয়ে দিচ্ছি। কয়েকটি উচ্ছৃঙ্খল ছেলে মিলে জাঙ্কুককে মারধর করে। ভাগ্যবশত জাঙ্কুকের চাচাতো ভাই কাই অতি কষ্টে সেখান থেকে জাঙ্কুককে ছাড়িয়ে আনে। এর ভিতরে তে যখন সবাইকে বলছে জাঙ্কুকের কোনো দোষ নেই, ওকে যেন ছেড়ে দেয়, তখনই সবাই তেকে নিয়ে কানাঘুষা করা শুরু করে দেয়। এই তো তে বলছে ওর কোনো দোষ নেই, এখানে কি সব গোলাপ ফুলও পড়ে রয়েছে। যদি ছেলেটা সুযোগ নিত তাহলে এসব নিশ্চয়ই আনতো না। এগুলো আগে থেকেই সব সাজানো, নতুবা এসব কোথা থেকে আসলো? ছেলেটার উপর সব দোষ চাপিয়ে দিয়ে এখন তে ভালো মানুষ সাজছে, আবার ছেলেটাকে বাঁচিয়েও নিল কি সুন্দর করে। তে আপ্রাণ বোঝানোর চেষ্টা করলো সে এসব কিছু করেনি। স্যার, বিশ্বাস করুন, এসব কিছু করিনি, আমি তো জাস্ট আমার হিজাবটা ঠিক করার জন্য রুমে ঢুকেছিলাম, আর তখনই ওনাকে দেখতে পাই, আর উনি আমাকে কি সব ভালোবাসে বলছিল। আমি জানি না স্যার উনি কেন এখানে এসেছে। তোমার থেকে অন্তত এটা আশা করিনি তে। ভালোবাসে বলেছে, ফুল দিয়েছে, আবার দরজা বন্ধ করে রেখেছিলে। ধরা খাবার পর এখন বলছো তুমি কোনো কিছু জানো না। কথাগুলো তো একটু সাজিয়ে বলো। তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি ছি, তুমি কলঙ্ক, এই কলেজের কলঙ্ক। শুধু টিচার নয়, আরো অনেক স্টুডেন্ট সহ সেদিন তেকে অপমান করে, কটু কথা বলে, তে চরিত্রের উপর আঙুল তোলে। তে এসব কিছু সহ্য করতে না পেরে বাড়িতে এসে বাবা মাকে কাঁদতে কাঁদতে সেদিনের সবকিছু বলে। তের বাবা মায়ের উপর পুরো আস্থা ছিল, তারা তেকে স্বাভাবিকভাবেই বুঝবে, আশেপাশে কারো কথায় কান দেবে না। কারণ সন্তানের বলা কথা, চোখের পানি, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বাবা মা বুঝতে পারে। স্টুডেন্ট সহ চারপাশের মানুষ নানান কটু কথার ভিড়ে তেকে অন্যত্র পাঠিয়ে দেয় তের বাবা মা। জাংকুক জেনি থেকে নাম্বার নিয়ে রাত্রবেলা ফোন করে তেকে। আমি জানি না কি করে দরজাটা বন্ধ হলো, এখন নিশ্চয়ই তুমি সবার মতো করে বলবে আমি সবটা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি কিছু করিনি। তবু যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি মার খেয়েছি, তাতেও কোনো আপত্তি নেই যদি তুমি আমার পাশে থাকো। আমি সত্যি তোমাকে বেশি ভালোবাসি। তে পরিস্থিতি এমনি ভালো ছিল না, তার উপরে জাংকুকের কথা শুনে তে রেগে যায়। আপনার ভালোবাসা নিয়ে আপনি থাকুন, আপনার জন্য সবটা হয়েছে। আপনি বলেছেন আপনি মার খেয়েছেন, এটা কিছু না, এসব তো আপনার জন্যই হয়েছে। আপনার জন্য আমি চরিত্রহীন অপবাদ শুনেছি। কে বলেছে আপনাকে কলেজে আসতে? আপনার জন্য আমাকে কতটা অপমানিত হতে হয়েছে সেটা আপনার ধারণা আছে? আপনাকে আমি ভালোবাসা তো দূরের কথা, আপনার জন্য শুধু ঘৃণাই অবশিষ্ট রইল আমার কাছে। ঘৃণা করি আমি আপনাকে, আর কখনোই আমার সামনে আসবেন না। নিজের প্রিয়সীর মুখ থেকে ভালোবাসি শোনার বদলে ঘৃণা করি, এই শব্দটি যে কতটা কষ্টের ছিল সেটা জাংকুক সেদিন বেশ উপলব্ধি করতে পেরেছে। তে বোঝেনি জাংকুকের কষ্ট, আর জাংকুক দেখেনি তের অপমান। দুজনের দিক থেকে অভিমান এক পাহাড় তৈরি হয়। জাংকুক তেকে ভোলার জন্য বিদেশে পাড়ি জমায়। জাংকুক কাইকে সবকিছু আড়ালে রাখতে বলে। বিদেশের শক্ত মাটিতে নিজেকে শক্ত করে গড়ে তুলে জাংকুক। পরিবারের সঙ্গেও ভালো করে কথা বলতো না, 2-3 মাস পর পর 2-1 বার ফোন দিত। জাংকুকের বাবা মা ছেলেকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না।
হঠাৎ করেই পরিবর্তন, ছেলের ভিতরে, সেটা মা বাবাও মেনে নিতে পারেনি, কিন্তু কিছুই করার ছিল না। জাংকুক নিজেকে পুরো গুটিয়ে নিয়েছিল। সেদিনের পরে তের মা বাবা তেকে কয়েক মাসের জন্য বেড়াতে অন্যত্র পাঠিয়ে দেয়। তারপর পুরো 1 বছর পর তে আবার নতুন কলেজে ভর্তি হয়, নতুন উদ্যমে পড়াশোনা করার জন্য। সবটা ঠিকই ছিল, পড়াশোনার মাঝখানে সুগার সম্বন্ধ আসে তের জন্য, যা তের পরিবার ফেরাতে পারেনি। বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যের ফের বিয়েটা হলো না। একমাত্র ছোট ভাইয়ের বিয়েতে আসার করুণ অনুরোধ আটকাতে পারেনি জাংকুক। পরিবারের কথা ভেবে সুগার বিয়েতে অ্যাটেন্ড করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কে জানতো সেই অতীত আবারও বর্তমানে এসে পড়বে। অতীতের কথা ভাবতেই একটি তপ্ত নিঃশ্বাস বের হয়ে আসলো জাংকুকের। মাথা থেকে অতীতের চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। যতই বাদ দিতে চেষ্টা করুক না কেন, আদৌ কি কোনো ঘটনা একেবারে আমাদের জীবন থেকে বাদ দেওয়া যায়? হয়তো একেবারে বাদ দেওয়া যায় না। অতীতের ছাপ ভবিষ্যতেও পড়ে, যেমনটা তাদের সম্পর্কে এখনো সহজ হয়নি সেই তিক্ত অতীতের জন্য। সময়ের স্রোত বহমান, কারোর জন্যই অপেক্ষা করে না। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেছে। আমি এখন জাংকুকের বাড়িতে আছি। জাংকুক আর আমার সম্পর্কটা আগের থেকে একটু উন্নতি হয়েছে। উনি রোজ সকালবেলা ঘুম থেকে ওঠে, উনি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যান, আর আমি সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। জাংকুক অফিস থেকে ফিরলে কখনো কখনো একটু একটু গল্প করি। এভাবে দিনে দিনে আমাদের সম্পর্কটা আরো সহজ হয়ে যাচ্ছে। তে, একটু গিয়ে দেখ তো, দরজাটা খুলে দে, কে এসেছে। শাশুড়ি মায়ের কথায় কল্পনা ছেদ ঘটিয়ে দরজা খুলতে গেলাম। দরজার উপরে দাঁড়িয়ে আছে কাই। আমি যেই ভেতরে আসতে বলবো, তখনই দেখতে পেলাম ওর পিছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তাও আবার বধূ বেশে, ঘোমটা দিয়ে। আমি তৎক্ষণাৎ আমার শাশুড়ি মাকে ডাক দিলাম। আমার ডাক শুনে বাড়ির সবাই নিচে নেমে আসলো। সবাই কাইকে দেখে অবাকের 7ম পর্যায়ে পৌঁছে গেছে। সবাই যতটা অবাক হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ অবাক হয়েছে আমি। আসলে মূল ঘটনাটা হলো, কাই আর অন্য কাউকে নয়, আমার বান্ধবী জেনিকে বিয়ে করে এনেছে। কাইয়ের গায়ে বরের বেশ আর জেনির গায়ে বধূ বেশ। কাই পেছনে দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে দুজনে বিয়ে করে এসেছে। আমার চাচি শাশুড়ি কাইয়ের কাছে গিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন, গালে জোরে থাপ্পড় মারলেন। থাপ্পড় খেয়ে কাই গালে হাত দিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে। জেনিও নিশ্চুপ। পুরো বাড়ি জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। তুই কি এই মেয়েকে বিয়ে করে এনেছিস? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আর সেজন্যই ওকে বিয়ে করেছি আমি। তোর এই পাগলামোর ভালোবাসা বড় হয়ে গেল এখন। কই, একটাবার তো আমাদের কিছু বললি না। এত তাড়া কেন তোর বিয়ের জন্য? আমরা কি তোর বিয়ে দিতাম না? এবার কাই নিশ্চুপ, কোনো কথা নেই তার মুখে। মুখ খুলল জেনি। কায়ের পিছন থেকে এসে দাঁড়ালো। ওর কোনো দোষ নেই, যা করেছি আমিই করেছি। আসলে আমার বাবা নেই, শুধু মা আছে, তার উপরে আমরা খুব গরিব। এরকম পরিবারে নিশ্চয়ই আপনাদের মতো বড়লোকের ছেলেকে বিয়ে করাতেন না। ওদিকে আমার মা আমার বিয়ের জন্য অহরহ সম্বন্ধ দেখছে, আর আমিও কাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাই বাধ্য হয়ে আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিই, কাউকে না জানিয়ে। এতে পুরো দোষ আমারই, কাইয়ের কোনো দোষ নেই। আমার চাচি শাশুড়ি কোনো কিছু বললেন না, ছেলের দিকে এক পলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উপরে চলে গেলেন। এতদিনে এই বাড়ি থেকে বেশ বুঝেছি চাচি আম্মা বড্ড রাগী মানুষ। তার যখন রাগ ওঠে, তিনি কাউকে বেশি কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। প্রায় এরকমটা করতে দেখেছি ওনাকে। আজও উনি তাই করলেন। কায়ের উপর রাগ দেখিয়ে নিজের রুমে চলে গেলেন। ইতিমধ্যে চাচাও বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তিনি সবটা দেখে চাচিমার মতোই রেগে গেলেন। এই যে মেয়েটাকে বিয়ে করে আনলি, তোর কোনো যোগ্যতা আছে? এইচএসসি তেও তো পাস করতে পারিসনি ঠিক মতো, 2বার ফেল করে তারপর টেনে টুনে পাস করেছিস। তোকে ব্যবসার হাল ধরতে বললাম, আর তুই এই কাণ্ড করলি। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। চাচি যেমন রাগ করে দরজা বন্ধ করে বসে আছে, ঠিক তেমনি চাচা শ্বশুরও কায়ের মুখের উপরে দরজা বন্ধ করে দিল, ওদের ঘরে আসতে না দিয়ে। আমরা সকলে এতক্ষণ ধরে সবটা দেখছিলাম। এবার আমার শ্বশুর মশাই, যিনি এ বাড়ির কর্তা, তিনি বলে উঠলেন, অনেক হয়েছে তোর আর তোর বউয়ের বলা। এবার আমি বলি, সবাই শুনবে। ব্যাস, এখন আর বলে লাভ নেই, বিয়ে তো হয়েই গেছে।
বিয়ে নিয়ে তো আর কোনো ছেলে খেলা করা যায় না। আর সবচেয়ে বড় কথা, ওরা একে অপরকে ভালোবাসে, এটুকুই যথেষ্ট। আমার মনে হয় ওরা একসঙ্গে সংসার করলে সুখে থাকবে। ওরা ওদের রুমে যাক। বৌমা, তুমি গিয়ে খাবারটুকু দিয়ে আসো ওদের রুমে। দুপুর হয়ে যাচ্ছে। যেহপের দায়িত্ব যেহপের বউকে বোঝানো, যাতে কায়ের বিয়েটা মেনে নেয়। ব্যাস। আমার শ্বশুরমশাই তার আদেশ শিরোধার্য করে চলে গেলেন উপরে। ওনার কথা শেষ হতে না হতে কাই জেনিকে নিয়ে রুমে চলে গেল। আমিও গেলাম খাবার দিয়ে আসতে। রুমে গিয়ে দেখতে পেলাম কাই ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হওয়ার জন্য। এই সুযোগে আমি জেনিকে চেপে ধরলাম। তুই কাইকে ভালোবাসতিস, অথচ এ কথা তো আমাকে কখনো বলিসনি। লুকিয়ে গেলি কি করে? সবচেয়ে বড় কথা হলো, তোরা বিয়েও করে নিয়েছিস, কিন্তু আমাকে কিছু জানালি না। তার মানে কি এসব? আমাকে ক্ষমা করে দে প্লিজ। তুই তো জানিস আমার মতো মেয়েকে এই পরিবার মেনে নিত না, তাই বাধ্য হয়ে বিয়েটা করা হয়েছে। ক্ষমা কর দোস্ত প্লিজ, আমাদের সম্পর্কের কথা বলিনি। আমি কাইকেও ওয়াদা করে নিয়েছিলাম যাতে কাউকে কিছু না বলে। এবার অন্তত আমার উপরে রাগ করে থাকিস না। জেনির মুখ থেকে সব সত্য শোনার পরে সত্যি ওর উপরে আর রাগ করে থাকতে পারলাম না। ওর সঙ্গে কিছুটা গল্প করলাম যতক্ষণ পর্যন্ত কাই না বের হচ্ছিল। নে, এবার খেয়ে নে। আমি যাচ্ছি, কেমন? কোনো কিছু দরকার পড়লে আমাকে বলিস, আমি থাকতে তোর কোনো অসুবিধা হবে না। তে চলে যেতেই জেনি ঘরের দরজা আটকে দিল। আমি থাকতে তুই কোনোদিনও সুখী হবি না, এটা সম্ভব নয়। একদমই না। সেজন্যই তো আমি চলে এসেছি। জেনি নিজের আপন মনে হাসতে লাগলো। তাই দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই বসে রইল আগের জায়গায়। আজকে জাঙ্কুকের পছন্দ অনুযায়ী সাদা রঙের শাড়ি পরেছে, মাথায় সাদা ফুলের মালা, চোখ ভর্তি কাজল, হাত ভর্তি চুড়ি, সব মিলিয়ে ওনার পছন্দ মতো সেজেছি। ওনার জন্য অপেক্ষা করছি। উদ্দেশ্য হলো উনি আসলে ঘুরতে নিয়ে যাবেন। কি ম্যাডাম, এত সেজেগুজে বসে আছেন আজকে? ড্রেসিং টেবিলে বসেছিলাম, হঠাৎ জাঙ্কুকের গলা শুনে চমকে উঠলাম। ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আজকে কেন জানি লজ্জা করছে খুব করে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আজকে আমরা বাইরে যাব খেতে। আমার কথায় জাঙ্কুক মাথা দুলিয়ে ফ্রেশ হয়ে বেরোতেই আমরা দুজন বেরিয়ে পড়লাম রাতের শহর দেখতে। সর্বপ্রথম রাস্তার ধারে দাঁড়ালাম, কিছুক্ষণ ওনার হাত দুটো ধরে হাতে হাত রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এরপর একটু ঘোরাঘুরি করে বসলাম এক জায়গায়। কি সুন্দর মুহূর্তই না এখন, শুধু তুমি আছো বলে। এমনি করে যেন প্রতি মুহূর্তে একসঙ্গে কাটে আমাদের। সবই ঠিকঠাক থাকবে যদি আপনি থাকেন সারা জীবন আমার সঙ্গে। তোমার সঙ্গে থাকবো বলেই তো এতকাল অপেক্ষা করেছি। আর সৃষ্টিকর্তা সেই তোমাকেই পাইয়ে দিল আমাকে। একবার হারিয়েছি, আর দ্বিতীয়বার হারাতে দেব না। কালো অতীত একেবারের জন্য বিদায় হয়েছে আমাদের জীবন থেকে। এখন শুধু সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমি আর কিছু বললাম না। জাঙ্কুকের কথার পৃষ্ঠে মানুষটাকে একটু ভালোবাসা দিলেই যেন পৃথিবীর সমস্ত সুখ ওনার মুখে। অন্যদিকে তোমার হাতের এই ঘড়িটা, এটা তো আগে দেখিনি আপু, নতুন কিনলে বুঝি? জিমিনার আকস্মিক প্রশ্নে ভরকে উঠল জেনি। মনের মধ্যে সন্দেহের আলোপন জেগে উঠল। মনের ভাবনা মনে রেখেই হাসি রেখা ফুটিয়ে জবাব দিল, হ্যাঁ, এটা তো নতুনই, এই পরশুদিন কিনলাম মাত্র। কেন বলো তো? আসলে আপু, ঘড়িটা আমারও খুব পছন্দ হয়েছে, তাই আর কি। ও, জেনি নিজের ঘরের দিকে অগ্রসর হতে জিমিনা মনের আনন্দে সুগাকে ডেকে নিয়ে ঘরে চলে যায়। অবশেষে সে যা ভেবেছে সেটাই আসলে সঠিক হলো। এখন তাহলে উপযুক্ত প্রমাণের অপেক্ষা। তাহলেই বোঝা যাবে এটা কি একটি নিছক মনের সন্দেহ নাকি সত্যি। মা, তুমি একদমই চিন্তা করো না, আমি আমার উদ্দেশ্য সফল হব খুব তাড়াতাড়ি। যে উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছি সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। কিন্তু তার আগে তুমি যা কাণ্ড করেছো, একবার তোমাকে দেখে আসতে হবে। জেনি রুম থেকে ক্লোজ করার সময় কথাগুলো শুনলাম একটু আগে। কই, এই যে 7 দিন আগে মাত্র ওদের বিয়ে হলো। জেনি যখন এই বাড়িতে বিয়ে করে আসলো, ও তো বলেছিল ও নাকি কাইকে ভালোবাসে, এই বাড়িতে এসেছে। তাহলে কোন উদ্দেশ্যের কথা বলছো? ভাবতেই অবাক লাগছে। নিজের বেস্ট ফ্রেন্ড হয়েও ওর কোনো উদ্দেশ্য আছে, অথচ সেটা আমি জানি না। বলা হলে নিশ্চয়ই বলতো, কিন্তু ও যখন বলেনি তখন আমাকে সবটা জেনে নিতে হবে।
হাই স্কুল লাইফ আর কলেজ অবধি জেনি আমার বেস্ট ফ্রেন্ড ছিল, অথচ ওর বাসা কোনোদিন আমাকে নিয়ে যায়নি। ওর মাকেও কোনোদিন দেখিনি। ও এখানে ভাড়া বাসায় থাকতো আর ওর মা নাকি গ্রামে থাকতো। কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছে ওর মা গ্রামে একা থাকে না। অথচ এক্ষুনি তো ফোনেও বলল যে তোমার সাথে দেখা করতে আসছি, তাহলে নিশ্চয়ই আমাকে মিথ্যে বলেছে। শুধু তাই না, ওর বাড়িতে আসার একটি উদ্দেশ্য আছে যেটা কিনা আমরা কেউ জানি না। সত্যিটা জানার জন্য জেনি পিছু নিলাম। জেনি বড় রাস্তার মোড় ছেড়ে সামনে একটু এগিয়ে গেল। সেখান থেকে অটোতে উঠলো। আমি ওর পিছু পিছু গেলাম। তারপর কিছু দূর এগোতে একটি বস্তির ভিতরে ঢুকলো জেনি। আমিও পিছু পিছু গেলাম। বস্তির ভিতরে ঢুকলেও বস্তির ঘরগুলো থেকে 5 মিনিট দূরত্বে একটা ভাঙাচোরা ঘরে গিয়ে ঢুকলো জেনি। আমিও মনের কৌতূহল মিটাতে সেই ভাঙাচোরা ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। একটা ছোট জানালা আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে ওদের কথা শোনার জন্য। তার মানে তুমি মিথ্যে বলে আমাকে এনেছো এখানে? মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি সেটা সুযোগ নিয়ে মিথ্যে কথা বলে আমাকে এখানে আনলে। দেখ জেনিমা, বোঝার চেষ্টা কর। তুই যা করছিস তা অন্যায়। যা হবার তা তো হয়েই গেছে। এখন আর এসব বলে কি কোনো লাভ আছে? এর চেয়ে বরং তুই মন দিয়ে সংসার কর, এতেই আমি খুশি। তুমি খুশি? হাহ, আমি কি কিছু বুঝি না মা? ঠিক কতটা খুশি নিয়ে তুমি আমাকে মানুষ করেছো। আর কি বললে, যা হয়েছে তা আমি ভুলে যাব? কখনোই না। এবার জেনির মা আর কিছু বললেন না, চুপ করে রইলেন। আমি এখনো ওদের কথা শুনে যাচ্ছি। এই মধ্যবয়স্ক মহিলাটি জেনির মা, সেটা সন্দেহ করে এসেছি, সেটাই ঠিক। মানে জেনি আমাকে মিথ্যে বলেছিল ওর মা গ্রামে থাকে। জানি না আর কত কি শুনতে পাবো। ভাগ্যিস এখানে এসেছিলাম জেনির পিছু পিছু। দেখি আর কি বলে। তো নিজের সুখের সংসারটা নষ্ট করে দিবি তুই? কাই তো ভালো ছেলে, ও যদি এসব জানে তাহলে কি হবে ভেবে দেখেছিস একবার? জেনির মায়ের কথায় চমকে গেলাম। মানে এসবের ভিতর কাইও জড়িয়ে আছে? নিশ্চয়ই কোনো বড়সড় প্ল্যান লুকিয়ে আছে। জেনি এমনি এমনি বললে ও বলবে এই সমস্ত কথা মিথ্যে, তাই প্রমাণ হিসেবে ভিডিও করে নিই। সংসার তো দূর, ভালোবাসা? কিসের ভালোবাসা, হ্যাঁ? মা, কাই শুধু আমার একটি খেলার গুটি, বুঝেছো? ওকে না আমি কোনোদিনও ভালোবেসেছি, আর না কোনোদিনও ভালোবাসবো। আমার শুধু উদ্দেশ্য একটাই, যারা তোমাকে আর আমাকে এই করুণ অবস্থার মুখে এনে আমার সুখ নষ্ট করেছে, দেখো অলরেডি আমি সেখানে কতটা এগিয়ে গেছি। পৌঁছে গেছি জীবন মঞ্জিলে, যেখানে পার্ক বোগামের 2 মেয়ে জিমিনাতে আছে। ছেড়ে দে মা ওদের, আর কত নিচে নামবি? কম ক্ষতি তো করিসনি ওদের 2 বোনের, বল? তের কলেজে যে বদনাম করেছিস, জিমিনের উপর যে মিথ্যে তকমা লাগিয়েছিস, এটাই যথেষ্ট। আর কিছু করতে হবে না তোকে। আর যে তোকে দূরে ঠেলে দিয়েছে, অস্বীকার করেছে, তার জন্য কিছু করিস না আর। এতক্ষণ ধরে সবটা চুপচাপ সহ্য করে শুনে এলেও এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। জেনির মার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে জেনি সবকিছু করেছে যাকে নিজের বোন ভেবেছি, যার সঙ্গে এত বছর রয়েছে ছায়ার মতো, আর সে কিনা আমার এত বড় ক্ষতি করলো। মানতেই পারছি না এসব কিছুর মূলে জেনি রয়েছে, কিন্তু মাথায় প্রশ্ন একটাই, ও কেন এমন করলো? এই যে এতগুলো বছর আমরা যে কষ্ট করেছি, সেগুলোর কি কোনো দাম নেই না? বড় হবার আগ পর্যন্ত কত মানুষের কত কটু কথা শুনেছি, সেটা কেবল একমাত্র ওই তে আর তের ভাবার জন্য। এগুলো কি এত সহজে ভুলে যাব? কখনোই না। যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, যে মানুষটা আমার বাবা, তাকে একবারও বাবা বলে ডাকতে পারিনি। বাবার ভালোবাসা কি তা অবধি এখনো বুঝতে পারিনি। সেই মানুষগুলোকে ছেড়ে দেব এত সহজে? উনি ওনার পরিবারের জন্য এত কিছু করেছে, তো ঠিক আছে, সেই পরিবারকে সুখে থাকতে দেব না আমি। তারপর দেখো কি হয়। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে জেনিকে ধরে জিজ্ঞেস করি সবটা। কিন্তু ওর মনে নিশ্চয়ই কোনো ফোন দিয়েছে, যার জন্য ও এত কিছু করেছে। ভরসা হচ্ছে না ওর উপর। আমি এখানে থাকলে নির্ঘাত আমার ক্ষতি করবে। এতটা ঝুঁকি নিয়ে এখানে থাকাটা নিরাপদ নয়। জাঙ্কু, কোনো প্রশ্ন করবেন না।
আপনি এক্ষুনি বড় রাস্তা ছেড়ে যে বস্তিটা আছে সেখানে একটা ভাঙা বাড়ি আছে, কোনো কথা না বলে দ্রুত সম্ভব সেখানে চলে আসুন। তের এরকম ফোন কলে জাঙ্কুক অস্থির হয়ে পড়লো, হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল অফিস থেকে। মনের ভিতর একটাই প্রশ্ন, কি এমন ঘটনার সম্মুখীন হলো তে? বারবার বলছি যা হয়েছে ভুলে যা, মন দিয়ে সংসার কর। যে মানুষটা আমাদের খোঁজ নেয়নি তার জন্য এত কিছু করে কোনো লাভ নেই। কি দিয়েছে ওই মানুষটা আমাকে? বাবার আদর তো দূরে থাক, পিতৃর পরিচয়টুকুও দেয়নি। উনি ওনার দুই মেয়ে তে আর জিমিনকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। ওনার নাকি দুটো সন্তান, এদিকে আমি যে ওনার আরেকটি সন্তান হই এটা তো উনি মানেনি না। ওনার মান সম্মান নষ্ট হয়ে যাবে সমাজে তোমার কথা জানলে, এজন্যই তোমাকে স্বীকৃতি দেয়নি কখনো। কত অপমান অবহেলা সহ্য করে আমাকে বড় করেছো তুমি, এই সবটা ভুলে যেতাম এত সহজে? এটা সম্ভব নয়। আমাদের কি দোষ বলো? উনি সর্বদা তোমাকে বলে এসেছে ওনার দুটি মেয়ে তাদের নিয়ে সুখে থাকতে চায়। তো যে বাবা আমাকে সুখে থাকতে দেয়নি, আমাকে পরিচয় দেয়নি নিজের সন্তানের কারণে, সেই সন্তানদেরকে আমি কি করে এত সহজে সুখে থাকতে দেব মা? এটা তো কখনোই হতে পারে না। তাই জানো তো, সেই কলেজে কাইকি দিয়ে সেদিন জাঙ্কুকে আমিই ডাকাই। আর তে যে ওয়াশরুমে যেতে চেয়েছিল সেখানেও লোকগুলো আমি ঠিক করে রাখি যাতে ও জাঙ্কুকের সঙ্গে সেই রুমে ধরা পড়ে। আর সবশেষে আমি ছিটকানি এঁটে দিই। সারা কলেজ মহল্লা সবখানে তের নামে ছিছি পড়ে, কিন্তু ওই যে পার্ক বোগাম, উনি তো মহান। এ তো ওনার সেই সন্তান যার জন্য উনি আমাকে ছেড়ে দিয়েছে। তাই সেই মহানত্ব প্রমাণ করতে সে তেকে অন্যত্র পাঠিয়ে দেয়। এতেও তোর শান্তি হয়নি? আর কি কি করেছিস তুই? এসব কিছু আমাকে কেন বলিসনি আগে? শোনো, ভেবেছিলাম এতটুকুতেই হবে, কিন্তু তা না। পার্ক বোগাম তার বড় মেয়ের বিয়ে ঠিক করলো ধুমধাম করে, আর আমি থাকতে সেটা কি করে হতে দিতাম? সেজন্যই তো জিমিনা যখন জেনেছিল সুগার সঙ্গে তের বিয়ে হবে আর সে সুগাকে ভালোবাসে, যখন এটা বলতে গিয়েছিল আমি ওকে আটকে দেই ওর বোনের ভয় দেখিয়ে, কারণ আমি চেয়েছিলাম বিয়েতে বড়সড় একটা ধামাকা হোক। আর আমার প্ল্যান মতোই আমি সবটা করি। বিয়ের দিন জিমিনাকে দিয়ে মিথ্যে নাটক করাই। জানো, ও প্রথমে রাজি হচ্ছিল না। যখন তের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করালাম তখন সুরসুর করে আমার কথা মেনে নিল। মনে করেছিলাম জিমিনার সঙ্গে বিয়েটা ঠিক হোক, কিংবা তের সঙ্গে বিয়েটা ভাঙুক। এই সমাজে যে একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মেয়ের কি করুণ পরিস্থিতি হয় সেটা তো সবাই জানে। আর সেই করুণ পরিস্থিতিতেই ফেলতে চেয়েছিলাম ওই পার্ক বোগামকে, যাতে বুঝতে পারে। কিন্তু এবারও অসফল হলাম ওই কিম নামজুনের জন্য। উনি ধেই ধেই করে ওনার বড় ছেলের বৌমা করে নিলেন তেকে। এত কিছু করেও যেন কিছুই হচ্ছিল না মা। কিন্তু ভাগ্যবোধয় আমার সহায় ছিল কিছুটা, সেই জন্যই তো তে আর জাঙ্কুকে এক করেছে। জানো, ওরা এখনো নিজেদের মেনে নেয়নি সেই অতীতের জন্য, এটা আমি বুঝেছি। আর এইবার আমার সর্বশেষ পরিকল্পনা মতো আমি কাইকে বিয়ে করে ওই বাড়িতে ঢুকে পড়ি। মানে, তুই কাইকে ভালোবাসিস না? ভালোবাসা? হ্যাঁ, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি। জানো তো, এত কিছু করেও যখন কোনো কাজ হলো না তখন আজকে শেষ কাজটা করে দিয়ে এসেছি। ওই তের খাবারে বিষ মিশিয়ে এসেছি। পার্ক বোগাম তার সন্তানকে হারালে বুঝবে কেমন লাগে। জেনির কথা শেষ হতে না হতে সপাটে দুটো চড় মারলো ওর গালে। আর কেউ নয়, এটা মেরেছে ওর মা। জেনি অবাক হয়ে তাকিয়েছে ওর মায়ের দিকে। যে মা কখনো ওকে বকা পর্যন্ত দেয়নি সে ওকে চড় মেরেছে। এই দিনটা দেখার জন্য তোকে সমাজের এত মানুষের এত কথা শুনে তোকে বড় করেছি। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তুই শেষমেশ বিষ। এটা কি করে করতে পারলি? যা, ওই বাড়িতে এক্ষুনি যা, বিষ ফেলে দিয়ে আয়। সে তুমি যাই বলো না কেন, যা হবার তা তো হবেই। এবার আমি আর হারবো না। ওই পার্ক বোগামকে বুঝতেই হবে যে সন্তান সন্তান করে উনি আমাকে অস্বীকার করেছেন, সেই সন্তান না থাকলে কেমন লাগে। জেনি ওর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। জেনিকে দেখেই আমি সরে গেলাম। জেনি চলে গেল। আমি এখনো ঘোর কাটিয়ে উঠতে পারছি না। কলেজে আমার বদনাম, বিয়ে ভাঙা, এমনকি বিষ মিশানোর মতো কাজও করতে পারলো জেনি, যে কিনা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বোনের মতো ছিল, সেই পিঠে ছুঁড়ে বসালো। কিন্তু ও পুরোপুরি দোষী নয়, এর জন্য দায়ী আমার বাবা। জেনি
ওনার মেয়ে হতে চেয়েছে, আমার সৎ বোন, ওকে পরিচয় দেয়নি আমার বাবা, তাও আমার জন্য এতগুলো ধাক্কা পরপর নিতে পারছে না। তে ধপাস করে মাটিতে বসে রইল, নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। কোনো কিছু বলার শক্তি নেই তার, সকল শক্তি হারিয়ে সে খেলার মাঠে বসে কেঁদেই চলেছে এক নাগারে। কিছুক্ষণের ভিতরে সেই জায়গায় জাঙ্কুক এসে উপস্থিত হয়। তখন ওভাবে জাঙ্কুককে বলার কারণে আর এখন থেকে এইভাবে কাঁদতে দেখে জাঙ্কুক ভরকে যায়। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? খুলে বলো আমাকে। তে কান্নার বেগ যেন আরো বৃদ্ধি পেল, সে ক্রমশ কেঁদেই যাচ্ছে। এরপর তে জাঙ্কুককে ভিডিওটি বের করে দেখায়। ভিডিও দেখা শেষ করে জাঙ্কুক তেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথের মধ্যে তের মা বাবাকেও আসতে বলে, বাড়িতে কাই সহ সকলকেই থাকতে বলে। কিছুক্ষণের ভিতরে জাঙ্কুক তেকে নিয়ে বাড়ির ভিতরে পৌঁছালো। সবাই জাঙ্কুকের কথা মতো ড্রয়িং রুমে বসে আছে। ইতিমধ্যে সেখানে তের বাবা মাও চলে এসেছে, এমনকি জেনিও আছে। কিরে, সবাইকে এভাবে ডাকলি কেন তুই? কিছু দেখানোর আছে সবাইকে, এই বলে জাঙ্কুক জেনির মাকে গাড়ি থেকে বের করে নিয়ে আনলেন। জেনির মাকে দেখে পার্ক বোগাম উঠে দাঁড়ালো। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি জেনির মাকে দেখে ঠিক কতটা ভয় পেয়েছে। কি হলো বাবা, ওনাকে চেনা চেনা লাগছে আপনার, তাই তো? জাঙ্কুকের প্রশ্নে পার্ক বোগাম কিছু বলল না। তরতর করে ঘেমে যাচ্ছে উনি, মনে ভয় ঢুকে গেছে জেনির মাকে দেখে। তাহলে কি আজকে সেই সত্যটা এসে পড়বে সবার সামনে? সকলের সুবিধার্থে আমি বলবো নাকি বাবা আপনি বলবেন? আচ্ছা ঠিক আছে, ভিডিওটা সবাই দেখো, তাহলেই বুঝবে। ভিডিওটা চালানো হলো, সকলে দেখতে লাগলো ভিডিওটা। ইতিমধ্যে জাঙ্কুকের কথা মতো পুলিশ এসে উপস্থিত হয়েছে বাড়ির ভিতর। সবাই ভিডিও দেখে হতবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হয়েছে বোধহয় তের মা। লজ্জায় ভয়ে সব মিলিয়ে বোগাম ঠায় দাঁড়িয়ে আছে। অবশেষে ভিডিও শেষ হলো। জাঙ্কুকের পরিবার নীরব দর্শক, কারণ ঘটনাটি বোগামি। কিন্তু তের মা চুপ করে রইলেন না, তিনি সপাটে চড় লাগিয়ে দিলেন পার্ক বোগামের গালে। জিমিনাও যেন এখানে হতভম্ব হয়ে আছে। তার বাবা এরকম একটা কাজ করবে সেটা জিমিনা কল্পনাতেও ছিল না। তে এখনো সমান তালে কেঁদেই যাচ্ছে। এত বড় অন্যায় করেছো তুমি ওই মহিলা আর জেনির সঙ্গে, তাও আবার বুক ফুলিয়ে এতদিন চলে এসেছো। মনের মধ্যে কোনো অনুশোচনা নেই তোমার? কি করে পারলে এরকমটা করতে? আমার মেয়েদের কথা একবারও ভাবলে না? তোমার জন্য এত কিছু হয়েছে, কেন করলে এরকম বলো? বাবা, এই বাবা ডাকটা বলার জন্যই জেনি এত কিছু করেছে। আমাকে জিজ্ঞেস করলে আমি সবসময় বলতাম আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাবাকে। আর আজকে সেই বাবাই এরকম একটি জঘন্য কাজ করবে সেটা ভাবতেও কষ্ট হচ্ছে, জানো তো। শত যাই হোক, তুমি তো আমার বাবা, তাই তোমাকে বেশি কিছু বলবো না। কিন্তু আমার মুখ থেকে তোমার জন্য বাবা ডাক আসবে কিনা সেটা বলতে পারছি না। বোধহয় বাবা ডাকটা তুমি আর শুনতে পাবে না। শুধু তুই কেন আপু, এই লোকটা আমার মুখ থেকেও কোনোদিন বাবা ডাক শুনতে পারবে না। আমি ভুলে যাব এই লোকটা আমার বাবা, যিনি এত বড় একটি অন্যায় কাজ করেও আমাদের বাবা। সেরকম বাবাকে বাবা বলার প্রয়োজন নেই। আজকে ওনার জন্য জেনি এতটা করেছে, আমাকে দিয়ে কুৎসিত কাজ করিয়েছে, কিন্তু কেন? এই লোকটার জন্য করিয়েছে। এই লোকটাকে আর বাবা আমি মরে গেলেও বলবো না। নিজের মেয়ে স্ত্রীর মুখ থেকে এসব কথা শুনে নীরবে অশ্রু বিসর্জন করে মাথা নিচু করে রয়েছে বোগাম। কিন্তু সত্যি কি সব সময় টিকতেই হয়? এতক্ষণ চুপ করেছিলেন রোজ, এবার তিনি মুখ খুলেন। আপনি আপনার সন্তানের জন্য আমার সন্তানকে পরিচয় দেননি, যে কিনা আপনারই সন্তান ছিল। গরিবের ঘরের মেয়ে ছিলাম, আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে, তাও সেটা ছিল মিথ্যে বিয়ে। যদিও বা পরে সবটাই জানি, কিন্তু তখন আপনি আপনার বউ বাচ্চার অজুহাত দিয়ে চলে গেছেন। আমিও মেনে নিয়েছি আমার এই নিষ্ঠুর নিয়তি। কিন্তু আমার কি দোষ ছিল বলতে পারেন? সে কেন বাবা ডাকতে পারলো না? বাবার ভালোবাসা তো দূরে থাক, বাবার পরিচয়ও পেল না। দেখেছেন যা করেছেন, তা ফিরে পেয়েছেন। এখন আপনার সন্তানরাও আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওদের দৃষ্টি শুধু ঘৃণা, তাও আপনার জন্য। আপনার মেয়ে ভুল করেছে, কিন্তু তাও আপনার জন্য। কখনো আপনাকে বাবা বলে ডাকতে পারিনি। ছোটবেলায় যখন দেখতাম সব বন্ধুদের বাবা এসেছে স্কুলে,
কিন্তু আমি ভাবতাম আমার বাবা কই। যখন বাবারা মেয়েকে নিয়ে ঘুরতে যেত আমি ভাবতাম আমার বাবা কই। যখন একসঙ্গে খেলাধুলা করত তখন আমি ভাবতাম আমার বাবা কই। এরকম অনেক দেখেছি, অনেক ভেবেছি নিজের মনে মনে আমার বাবা কই। তখনও কিচ্ছু বুঝিনি, জানেন। কিন্তু যখন বড় হয়েছি, একটু মায়ের কাছ থেকে সবটা জেনেছি, তখন আপনার আর আপনার সন্তানের জন্য মনে ঘৃণা জন্মেছে। কতভাবে যে ক্ষতি করার চেষ্টা করেছি। আমার মনে শুধু একটাই কথা বাস, তে আর জিমিনের জন্যই আপনি আমাকে সন্তানের পরিচয় দেননি। এখন বুঝতে পারছি দোষ আমারই ছিল বাবা। সে তো আমার নয়। অযথাই মরিচিকার পিছনে ছুটেছি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, পারলে ক্ষমা করে দেবেন, নতুবা মনে মনে অভিশাপ দিয়ে যাবেন। আমাকে অ্যারেস্ট করুন। ভিডিওতে তো দেখলেনি আমি বিষ মিশিয়েছি, এত কিছু করেছি। আমার বাকি জীবনটা ওই অন্ধকারেই কাটুক। সবটা মানলাম, কিন্তু আমার দোষ কি জেনি? তোমাকে ভালোবাসি তাই আমাকে তুমি তোমার কাজে ব্যবহার করে আসলে। এরকমটা না করলেও পারতে। ভালোবাসা ভালো, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা ঠিক নয়। তোমার জন্য সেই ভুল মানুষটাই আমি ছিলাম। এবার সঠিক মানুষকে খুঁজে নিও। আমিও যাচ্ছি তোমার পথে। দাঁড়াও, আমার জন্য এত কিছু হয়েছে না, এর খেসারত আমিই দেব। শুধু জেনি একবার আমাকে বাবা বলে ডাকবে। জেনি কোনো কিছু না ভেবেই পার্ক বোগামকে জড়িয়ে ধরলেন। বাবা বলে যেন বহু বছরের তৃষ্ণা মেটালেন তার বাবাকে পেয়ে। পার্ক বোগাম জেনিকে জড়িয়ে ধরলেন। পারলে ক্ষমা করে দিস আমাকে। তোদের বাবা হওয়ার যোগ্য আমি ছিলাম না। আমার জন্য এত কষ্ট করতে হয়েছে তোদের। তবে এখন আমি মুক্তি দেব তোদের। পার্ক বোগাম সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলেন। বাড়ি শুদ্ধ সবাই ওনার পিছু পিছু গেল। উনি ছাদে উঠে আগে দরজা আটকে দিলেন। সবাই চেঁচামেচি করছে, কিন্তু যা হবার তা তো হয়েই গেল। পার্ক বোগাম ছাদ থেকে লাফ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করলেন। সবাই দৌড়ে নিচে যায়, অ্যাম্বুলেন্সে কল করে, কারণ তখনও বোগাম সাহেব বেঁচে ছিলেন। জিমিনাতে জেনি সবাই হাউমাউ করে কাঁদছে। বোগাম সাহেব আধ ভাঙা গলায় বললেন, জেনি তো বাবা বলে ডাকলোই। এবার আমার বাকি দুই মেয়ে যদি একবার আমাকে বাবা বলে ডাকতো, তাহলে শেষবারের জন্য হলেও শান্তি পেতাম। পারলে ক্ষমা করে দিস। তোদের চোখে ঘৃণা দেখে আমি বাঁচতে পারবো না। তোর মাকেও বলে দিস যাতে আমাকে ক্ষমা করে দেয়। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। জিমিনে আতে বাবা বলে চিৎকার করে উঠল। ততক্ষণে পার্ক বোগাম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তের মা চুপ করে আছে, কোনো কথা নেই। জেনি আর জেনির মা নীরব দর্শক। তবে জেনির চোখে অশ্রু ছলছল করছে। শেষবার তো লোকটা তাকে মেয়ে বলেছে, পেরেছে বাবা ডাকতে। পুরো পরিবেশ নিস্তব্ধতা গ্রাস করেছে। এভাবে কাঁদতে কাঁদতে তে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরেই দেখে পার্ক বোগামের দাফন কার্য সম্পন্ন হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে। শোকে স্তব্ধ হয়ে আছে পুরো বাড়িটা। ওদিকে দাফনের জন্য জেনিকে পুলিশে নিয়ে যায়নি, এখন যেতে হবে। জেনি অশ্রু জলে চোখে তের পাশে গিয়ে দাঁড়ালো। আমি দেখেছিলাম তখন তোকে। আমি জানতাম তুই ভিডিও করছিস, তাই তো মাকে বলার আগে সবটা খুলে বলি, যাতে আমার অন্যায় শাস্তি আমি পাই। আর চোখে তোকে যখন দেখেছি মাটিতে বসে কাঁদতে, তখন কেন জানি আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল বারবার, এই তুই তো আমাকে কম সাহায্য করিসনি। আজকে একটা মানুষের জন্য আমি তোর পিছু লেগেছি, অনুশোচনায় ভুগতে থাকি। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই আমি যা করেছি তার ফল ভোগ আমিই করব। তাই সবটা খুলে বলতে থাকি, যাতে তুই নিজের হাতে আমাকে শাস্তি দিতে পারিস। আর তুই পেরেছিস, তুই নিজের হাতে আমাকে শাস্তি দিলি। এবার আমি চলে যাচ্ছি, তোরা সবাই শান্তিতে থাকিস। শুধু বলবো, তোদের এই বড় বাড়িটুকুতে আমার মাকে একটুখানি আশ্রয় দিস। আর পারলে আমাকে ক্ষমা করে দিস। আগেও তুমি ভুল করেছো, আর এখনো তুমি ভুল করছো। পুলিশ তে নয়, আমি দেখেছি। যাই হোক, কম কষ্ট পাওনি তোমার জন্য। আমরা দুজন ভালোবাসতাম, তবু ঘৃণা দেখেছি তের চোখে, শুধু তোমার জন্য। তাই তোমাকে ক্ষমা করবার মতো মহৎ গুণ আমার নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, সেটা অতীত, তবে এখন আর নেই। যা করেছিস আমার সঙ্গে সেটা কখনোই ভুলতে পারবো না। সে যাই হোক, বাবা দায়ী থাকুক না কেন, তবে যদি শুধরাতে পারিস তবে আসিস, মেনে নিব বোন হিসাবে। জেনি চলে যায়, জেনির মাও চলে যায়।
তে আর জিমিনা ওদের মাকে নিয়ে নিজের কাছে রেখে দেয়। স্বামীর কর্মকাণ্ডে মৃত্যুতে যেন উনি পাথর হয়ে গিয়েছে। দেখতে দেখতে বেশ কদিন পার হয়ে গেছে। এখনো পার্ক বোগামে শোক থাকলেও সবাই চেষ্টা করছে নিজেকে ওখান থেকে বের করে আনা। তের মাও স্বাভাবিক হচ্ছে। এখন সে তের চাচাদের সঙ্গে থাকে। জেনির মাও সেই বস্তিতেই থাকে, শুধু খরচাটুকু জাংকুক দিয়ে দেয়। জিমিনার সুগা আগের মতোই আছে। কাই এখনো অপেক্ষা করে আছে জেনির সংশোধন হয়ে ফিরে আসার জন্য, কারণ সে তো সত্যি জেনিকে ভালোবাসতো। সে সত্যি তার জন্য অপেক্ষা করবে যতদিন না পর্যন্ত জেনি ফিরে আসে। সবশেষে সবাই এগিয়ে গেছে, শুধু থমকে আছে তে আর জাংকুকের জীবন। অফিস থেকে ফেরার পথে একটি লাল টুকটুকে শাড়ি নিয়েছে তের জন্য। উদ্দেশ্য সম্পর্কটাকে আরেকটু এগোবার। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পুরো রুমে কোথাও তেকে খুঁজে পেল না জাংকুক। শেষে বারান্দায় চোখ পড়তেই দেখা মিলল তে। এক পলক বাইরের দিকে তাকিয়ে আছে। বোগামের যাবার পর থেকেই তে এরকম চুপচাপ। জেনি সত্যি বোগামের মৃত্যু সব মিলিয়ে এখনো পুরোটা কাটিয়ে উঠতে পারেনি তে। জাংকুক অতি যত্নে তের কাছে গেল। আজও এভাবে দাঁড়িয়ে থাকবে? কেন জানি না মনে হচ্ছে আমি যদি সবাইকে সত্যিটা না বলতাম তাহলে হয়তো তোমার বাবা ওরকম করতেন না। আপনার কোনো দোষ নেই, সত্যি লুকানো যায় না। তবে বাবা চলে গেছে এটা ওনার আরেকটা চরম ভুল। নিজের জীবন থেকে, জেনির থেকে, আমার থেকে, জিমিনির থেকে, মায়ের থেকে, সবার থেকে পালাতে উনি চলে গেছেন নিঃশব্দে। ভালো থাকুক উনি। বেশ, আমি ধরে নিব এতে আমি দায়ী নই, যদি তুমি আমার কথা শোনো। বেশ, বলুন তাহলে কি কথা? এই শাড়িটা পরে চলো, আবারও আমরা আজকে রাতের শহরটা ঘুরে দেখি। চলুন তাহলে। তে রেডি হয়ে আসলো। বারংবারের মতোই জাংকুক তের রূপে মুগ্ধ হলো। বেরিয়ে পড়লো রাতের শহরে। হাত দুটো একসঙ্গে ধরে হেঁটে চলেছে অজানা রাস্তায়, যে রাস্তায় শুধু জাংকুক আছে। হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে রিকশায় চড়ে বসলো। তে সযত্নে জাংকুকের কাঁধে তার ক্লান্ত মাথাটি এলিয়ে দিল। জাংকুকও তের হাত দুটো নিজের মধ্যে রেখে তের কপালে একটি উষ্ণ পরশ এঁকে দিল। ভালোবাসি তোমায় তে। সেবারও বলনি, এবার বলো। ভালোবাসি আমিও আপনাকে। সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমার শুধু আপনাকেই লাগবে। জাংকুকও মুচকি হেসে তার প্রেয়সীর কথায়, অপ্রিয় প্রেয়সী ছিল সেই প্রেয়সী নিজেকে কাছে টেনে নিল। রিকশা থেকে নেমে আবারও হাঁটা ধরল তাদের নিজের গন্তব্যস্থলে। হাত দুটো দুজনের সঙ্গে রেখে বাড়িতে গিয়ে ক্লান্ত শরীর দুটো বিছানায় এলিয়ে দিল। জাংকুক আবারও তার প্রেয়সীকে তার নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। এই যেন বহু প্রতীক্ষার ফল হিসেবে আজ রাতটুকু এসেছে তাদের জীবনে। ভালো থাকুক সকল ভালোবাসা। আল্লাহ হাফেজ।